আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। 10 মিনিট স্কুল এর পক্ষ থেকে এইচএসসি 21 ক্র্যাশ করছে। আজকের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আজ আমরা ফিজিক্সের অষ্টম ক্লাস করতে যাচ্ছি, যেটি ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার ওয়ার্ক, এনার্জি এন্ড পাওয়ার এর 4th এপিসোড। আর আজকের ক্লাসে বরাবরের মতোই আমাদের সাথে থাকছেন সৈয়দ আল নাহিয়ান ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর ভাইয়া, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গত ক্লাস নেওয়ার সময় হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করছিল যে জুবাইর ভাইয়া কোথায়। আজকে জুবাইর আহ, ভাইয়াকে নিয়ে এসেছি সবার জন্য। আমাকে হয়তোবা তোমরা শুনতে পাচ্ছ। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, অনেকেই সালাম দিচ্ছেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আর কিছুক্ষণের এখন হয়তো আমাকে দেখা যাচ্ছে, তাই না ভাইয়া? জি ভাইয়া, অলরাইট। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার যে মাইক্রোফোনের ভলিউম সব তো ঠিকঠাক আছে, তাই না? হ্যাঁ, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনো ইস্যু মনে হয় আর কি। আমার কাছে ছোট্ট একটা ইস্যু মনে হচ্ছে। আচ্ছা, আমি মাইকটা জি ভাইয়া, ঠিক আছে সবকিছু। ভাইয়া, আপনার এই কথাটা স্কিপ হয়ে গেল। আহ, এইবার আশা করি আর স্কিপ হবে না। না না, এখন এবার ঠিক আছে। আমার রিসিভারটা হচ্ছে কি একটু অন্য এন্ডে চলে এসেছিল। এনিওয়েজ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। না না শিহাব ভাইয়া, সাউন্ড প্রবলেম না, সাউন্ড ঠিক করে ফেলেছি। আপনারা যারা যারা আছেন সবাই একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দেন, তারা যেন জয়েন করে ফেলেন। ঠিক আছে? আমরা তো হচ্ছে গিয়ে ফিজিক্সে বেসিক্যালি আপাতত দুটো চ্যাপ্টার নিয়ে আগাচ্ছি। খুব শীঘ্রই অপার ভাইয়া আপনাদের জন্য নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা নিয়েও ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দিবেন। তো আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করতে চাই, শুরুতে একটু ক্লাসে এই কথাগুলো আমি বলি সব সময়, বা তাও বলবো। তার কারণ হচ্ছে গিয়ে আমরা ক্লাস করতে গিয়ে অনেক সময় দেখি যে অনেক রকম প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা এরকম প্রশ্ন করি যে খুব বেসিক আর কি। এখন ঝামেলা হচ্ছে আমরা যেহেতু ক্র্যাশ কোর্সে আছি, অলরেডি ফেব্রুয়ারি মাস আমাদের শেষ। মার্চ, এপ্রিল, মে, জুন হয়তোবা হাতে আমাদের 4 মাস আছে। এর মধ্যে আমরা মে মাসের মধ্যে হয়তোবা ক্লাসগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। একটা মাস হয়তো আমরা পরীক্ষার জন্য রাখবো, বাট ওটা পরবর্তীতে আসছে। বাট সময় কিন্তু খুবই কম, 3-4 মাস খুবই কম। এর মধ্যে আমাদেরকে হিউজ একটা সিলেবাস আসলে কভার করতে হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যেটা বলতে চাই, আপনারা তো প্রতিদিন সকালবেলা দেখতে পাচ্ছেন যে আপনাদের আজকে কোন কোন ক্লাস রুটিন আছে, এবং আপনারা আপনাদের ওয়েব অ্যাপে গেলেই দেখতে পাচ্ছেন যে গত সাবজেক্ট বা গত ক্লাসে এই সাবজেক্টটার কি কি জিনিসপত্র পড়ানো হয়েছিল। সো স্বাভাবিকভাবে আমরা এতটুকু অ্যাজিউম করতে পারি তারপর থেকে পড়ানো হবে আজকের ক্লাসগুলোতে। তো ধরেন প্রতিটা ক্লাস শুরু হওয়ার মধ্যে তো হয়তো বা আপনারা কিছু বিরতি পান, অথবা সারাদিনে তো আমাদের বিকেল বেলার আগে বা সন্ধ্যা বেলার আগে অনেক ক্ষেত্রে ক্লাসও শুরু হয় না। তো সকালবেলার টাইমটাতে যদি আমরা একবার আমাদের 10 মিনিট স্কুলের কিন্তু হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলে বলেন অথবা গ্রুপগুলোতে বলেন, অনেক প্লে লিস্ট করা আছে বেসিক ভিডিওগুলোর। ম্যাক্সিমামই অপারের করা, আরো কিছু কিছু ভাইয়া, রাতুল ভাইয়ারও বেশ কিছু ভিডিও আছে 10 মিনিট স্কুলের। সো ওই বেসিক ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ যদি একটু দেখে আসেন, তাহলে আমাদের জন্য যেটা সুবিধা হয়, কিছু কিছু বেসিক কথাবার্তা হয়তো বা সংজ্ঞা অনুযায়ী ক্লাসে আমাদেরকে বলতে হয় না। সেটা শুধু আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, এরকম না। সকালবেলা আজকে চিন্ময় ক্লাসের সময় দেখছিলাম, বা একটু আগে আরমান ক্লাস নিচ্ছিল কেমিস্ট্রি, সেখানেও দেখছিলাম রাফি স্যারের কথা যখন ক্লাস হয়, বা মাসুদ স্যারের যখন ক্লাস হয়, তখন আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করি এবং দেখি যে আপনারা হচ্ছে গিয়ে এরকম কিছু বেসিক প্রশ্ন করেন, উইচ ইজ, আমি আপনাদের দোষ দিব না, আসলে আপনারা অনেক বড় একটা সময় পড়াশোনার বাইরে ছিলেন। সো ওই সময়টুকুকে কভার আপ করার জন্য বা ওই জিনিসপত্রগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে একটু ধরেন বেসিকটা দেখে আসলেন, ঠিক আছে? এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত, আমি এখনই ক্লাস শুরু করে দিব। অনেকেই বলছেন কলেজের ক্লাস থেকে সময় বের করে নিতে পারবো ইনশাল্লাহ, ক্লাস তো এখনই শুরু করে দিব। তো আজকে ক্লাস শুরু করার আগে এবং যে কোনো ক্লাসের জন্য আমি বলবো যে আমাদের লেকচার শিট আপনারা পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে হয়তো আমাদের লেকচার শিট দিতে একটু দেরি হয়ে যায়, কারণ অনেকগুলো কাজ আমরা একসাথে সামলাচ্ছি, আমার হোমওয়ার্কের সলিউশন গুলো সব সামলাচ্ছি। সো একটু আমাদেরকে সময় দিতে হবে ধৈর্য সহকারে, ঠিক আছে? এবং একটা ছোট ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দিই, যে যখন ধরেন আমি একটা স্লাইড এনেছি আপনাদের সামনে, ধরেন এখন এই স্লাইডে আছি, তো পরবর্তীতে যখনই আমি স্লাইডটা আনবো, ট্রানজিশন হয়ে আপনাদের স্লাইডটা আসবে, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে ফেলেন।
আপনার কাছে কিন্তু স্লাইডটা থেকে গেল, স্ক্রিনশট গ্যালারিতে সেভ হয়ে গেল। পরবর্তী স্লাইডে আমি যাচ্ছি, আপনি আবার স্ক্রিনশট নিয়ে ফেলেন, আবার স্ক্রিনশট নিয়ে ফেলেন। সো অ্যাটলিস্ট স্ক্রিনশট গুলো টেম্পোরারিলি আপনার কাছে থাকছে যতক্ষণ পর্যন্ত না আমাদের ওয়েব অ্যাপে আপনারা লেকচারশিটটা পাচ্ছেন। পাশাপাশি যেহেতু স্ক্রিনশট নিচ্ছেন এবং আপনারা ওয়েব অ্যাপে পেয়ে যাচ্ছেন, যেই কথাগুলো স্লাইডে নাই কিন্তু আমি ভাইয়া বলছি বা অন্য টিচার ক্লাসে বলছেন, সেই কথাগুলোকে একটু কষ্ট করে খাতা কলম নিয়ে লিখে ফেলেন, এবং সবাই সামনে খাতা এবং কলম এবং হচ্ছে ক্যালকুলেটর, এই তিনটা জিনিস রাখবেন। আমি চাই আপনারা আজকে ক্লাসে যখন আছেন তখন হচ্ছে গিয়ে আপনারা ইয়ে করতে আমাকে জানান, ঠিক আছে? আমাকে জানান যে অঙ্কগুলো সলিউশন কিরকম পাচ্ছেন, ঠিক আছে? অনেকে হচ্ছে গিয়ে বলছেন যে লাইভ ক্লাসের নোটিফিকেশন আসে না। ঠিক আছে, আমি যেটা করব আজকে হচ্ছে গিয়ে আমি আমাদের টিমের সাথে কথাবার্তা বলবো কি করে হচ্ছে গিয়ে গ্রুপের নোটিফিকেশন অন করে রাখতে হয়, সেই বিষয়ে একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও অথবা ছোট কিছু স্ক্রিনশট আকারে আমরা গ্রুপে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা হচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যান। ঠিক আছে, ওকে। আর ভাইয়া এটা পিডিএফ অলরেডি দেওয়া আছে। ও আম, চমৎকার জুবাইর ভাইয়া, হ্যাঁ, দেওয়া আছে। অ্যানাউন্সমেন্ট আমাদের কোনো- এর যে ট্যাবটা আছে এখানে যদি কেউ একটু ঘাটাঘাটি করে সে পেয়ে যাবে এখানে। এই তো চমৎকার। সো আপনাদেরকে তাহলে একটু অ্যানাউন্সমেন্ট ট্যাবটা ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে, এটা খুব মানে জটিল কিছু না। একবার হচ্ছে গিয়ে আপনারা অ্যানাউন্সমেন্ট ট্যাবে গিয়ে দেখলেই পেয়ে যাবেন যে কি করে গ্রুপের নোটিফিকেশন আসলে আপনারা প্রায়োরিটি বেজে রাখবেন। ঠিক আছে, এটা খুবই দরকার আসলে। সো এটা করে ফেলেন। ওকে, এনিওয়েজ আমরা অনেক কথাবার্তা বলে ফেলেছি। মাত্র 773 জন জয়েন করেছেন, এই কি আমাদের পার্টিসিপেশন আস্তে আস্তে কমছে। আমি হচ্ছে গিয়ে আসলে আনন্দিত হব নাকি দুঃখিত হব বুঝতে পারছি না। এনিওয়েজ আপনারা চেষ্টা করেন ক্লাসে থাকতে। অনেকে হয়তো বা এখন আপনারা অফলাইনে বা হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখেন। এনিওয়েজ আমরা ক্লাস শুরু করে দেই, অনেক কথাবার্তা আসলে বলে ফেলেছি। সো আমরা হচ্ছে গিয়ে শুরু করে দেই, ঠিক আছে? ওকে, চলেন। সো আমরা আজকে প্রথমে ক্লাসে কি করব, আমরা আজকে হচ্ছে কি গত ক্লাসে যেরকম দেখছিলাম শক্তি নিয়ে, আজকেও শক্তি নিয়ে কথাবার্তা বলবো, যে বেসিক্যালি গতিশক্তি নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে দেখতে পাচ্ছি আমরা বিস্ফোরক বলের দরুন গতিশক্তি। ঠিক আছে, বিস্ফোরক বলের দরুন যে গতিশক্তির টপিকটা আছে সেটা বোঝার আগে আমরা একটু চিন্তা করি যে আমাদের এখানে একটা বিস্ফোরণ হচ্ছে। তো বিস্ফোরণ হওয়াটা আসলে বলতে আমরা কি বুঝি? আমাদের এখানে ধরে নিচ্ছি একটা বস্তু আছে যেটাকে আমরা বোমা বলবো, তাই না? সেই বোমাটা আসলে বিস্ফোরিত হবে। ঠিক আছে, সো যখন বোমাটা এখানে অবস্থান করছে তখন বিস্ফোরণের পূর্বে বোমাটাকে আমরা চিন্তা করতে পারি সে কিন্তু একদম একটা সলিড বস্তু ছিল। বিস্ফোরণের পূর্বে একটা সলিড বস্তু ছিল। তো কোনো কারণে যখন বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়ার পর তার অনেকগুলো টুকরা বিভিন্ন দিকে এরকম সরে গেছে, তাপ শক্তি উৎপন্ন হয়েছে, শব্দ শক্তি উৎপন্ন হয়েছে, এরকম কোন একটা ঘটনা সেখানে ঘটছে। দ্যাট ইজ হাউ একটা বিস্ফোরণকে বা একটা এক্সপ্লোশনকে আমরা জাস্টিফাই করতে পারি। তো কাইনেটিক এনার্জি ডিউ টু দিস এক্সপ্লোসিভ ফোর্স বা এই বিস্ফোরক বলের দরুন গতিশক্তিটা কেমন হবে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো যদিও জানি বিস্ফোরণ যখন বোমা হবে অনেকগুলো টুকরো ভেঙে ভেঙে চারদিকে চলে যাওয়ার কথা, তাই না? তো আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য চিন্তা করব যে একটা বোমা থেকে মাত্র দুটো টুকরো হবে। ধরে নিচ্ছি এখানে অনেকগুলো টুকরো না চিন্তা করে আমরা চিন্তা করব যে একটা যে বোমা আছে আমাদের কাছে, ওয়ান সিঙ্গেল সলিড অবজেক্ট, সেই বোমাটা ভেঙে আলটিমেটলি দুটো টুকরো হবে। দুটো টুকরো ধরে নিচ্ছি দুদিকে চলে যাবে, দুদিকে দুই বিপরীত দিকে হতে পারে বা যে কোনো ভেলোসিটি হতে পারে। ভেলোসিটি নিয়ে বা ডিরেকশন মান এগুলো কোনো কিছু স্পেসিফাই করে বলছি না, আমরা ধরে নিব। তো দুটো টুকরো হবে, প্রথম যে টুকরো আছে সেই টুকরোর ভর বললাম আমরা হচ্ছে গিয়ে ছোট হাতের এম, আর দ্বিতীয় যে টুকরো আছে দ্বিতীয় টুকরার ভর বললাম আমরা বড় হাতের এম। ঠিক আছে, সো আমরা বলতে চাচ্ছি যে একটা ছোট টুকরো একটা বড় টুকরো, যে মূল যে বস্তু ছিল এটা মূল বস্তু, সেই মূল বস্তু থেকে একটা ছোট টুকরা আসতেছে একটা বড় টুকরা আসতেছে। সো বড় টুকরা এবং ছোট টুকরা যেহেতু, সো বড় টুকরার ভর অবশ্যই ছোট টুকরার থেকে বেশি। এরকম একটা শর্ত নিয়ে আমরা কথা বলছি বড় টুকরা এবং ছোট টুকরার মধ্যে। ঠিক আছে, আপনারা এখন অনেক কমেন্ট করে যাচ্ছেন, আপনারা একটু হচ্ছে গিয়ে পড়াশোনা করেন আমাদের সাথে। ঠিক আছে, সো একটু থাকেন আর কি। হ্যাঁ, কমেন্ট টমেন্ট একটু কম করি আমরা। এনিওয়েজ যেটা বলছিলাম, সো বড় টুকরার ভর ছোট টুকরার ভর আমরা আলোচনা করে ফেললাম। এবার আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে হচ্ছে গিয়ে ছোট টুকরা আছে সেই ছোট টুকরার বেগ ধরে নিলাম ছোট হাতের ভি, আর বড় টুকরার যে বেগ সেটা ধরে নিলাম আমরা বড় হাতের ভি। দুটো ভিন্ন বস্তু, ভিন্ন একই বস্তুর ভিন্ন দুটো টুকরো এবং ভিন্ন দুটো বেগ। এখন আমরা যদি জানতে চাই যে আমাদের যে ছোট টুকরো ছিল সেই ছোট টুকরার জন্য গতিশক্তি কত, ছোট টুকরার গতিশক্তি কত যদি জানতে চাই, আমি বলবো এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। ছোট যে টুকরাটা আছে
বড় একটা বোমা ছিল, মূল বস্তু ভেঙে 2 টুকরো হয়েছে, ছোট টুকরা বড় টুকরা। ছোট টুকরার ভর বলেছি ছোট হাতের এম, এবং বড় টুকরার ভর ছোট টুকরার বেগ বলেছি ছোট হাতের ভি। সুতরাং ছোট টুকরার গতিশক্তি E কে m ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। এবার যদি আমরা বড় টুকরার কথা চিন্তা করি, E কে বড় হাতের এম ইজ ইকুয়ালস টু হাফ অফ বড় হাতের এম বড় হাতের ভি হোল স্কোয়ার। বড় টুকরার জন্য এই দুটো সিনারিও আমরা চিন্তা করছি, ঠিক আছে? এখন এটাকে ধরেন আমরা 1 নাম্বার দিলাম, ধরেন এটাকে আমরা 2 নাম্বার দিলাম, এবং আমরা আমাদের আলোচনার শর্ত খাতিরে বা আমাদের মানে বোঝার খাতিরে আমরা হচ্ছে কি করলাম, 1/2 করলাম, 1 এবং 2 এর অনুপাত করলাম, আর কিছুই না। অর্থাৎ ছোট টুকরোর গতিশক্তি এবং বড় টুকরোর গতিশক্তি অনুপাত করলাম। ই কে ছোট হাতের এম ডিভাইডেড বাই ই কে বড় হাতের এম অনুপাত করলাম। কেন করছি? আমরা কিন্তু বিস্ফোরক বলের দরুন গতিশক্তির তুলনা দেখতে চাচ্ছি, ঠিক আছে? সো দিস ইজ বাই এই গতিশক্তিগুলোকে আমরা দেখতে চাচ্ছি কিরকম হয়, সমীকরণগুলো পারস্পরিক ভাবে কাজ করে কোনো একটা আমরা শর্টকাট আনতে পারি কিনা। অঙ্ক যদি এরকম টাইপের আসে, এমসিকিউ তে আসে, আমরা তখন এমসিকিউ হ্যাক্স হিসেবে ইউজ করতে পারি কিনা, সেই জন্য আমরা ক্যালকুলেশনটা করছি। তো ছোট টুকরার ভর গতিশক্তি, বড় টুকরার গতিশক্তি আমরা একসাথে নিয়ে অনুপাত করে দিব এখন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে গিয়ে চলে যাই, ই কে এম কতটুকু হবে? ই কে এম হবে হাফ অফ ছোট হাতের এম বড় হাতের ভি, সরি ছোট হাতের ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এম বড় হাতের ভি হোল স্কোয়ার। এরকম একটা রাশি কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? এরকম একটা রাশি পেয়ে যাব। আচ্ছা, আপাতত আমরা এতটুকুই রাখি, আপাতত আমরা এটাকে এতটুকুই রাখি, অন্য কোনো কিছু চিন্তা না করি। গতিশক্তির আমরা অনুপাত পেয়ে গেলাম। এখন একটা কথা বলেন, এখানে কি যখন আমাদের বিস্ফোরণ হচ্ছে তখন আমরা এখানে সংঘর্ষ পাচ্ছি নাকি পাচ্ছি না? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতি, যারা যারা এই মুহূর্তে লাইভ ক্লাস করছেন, আপনারা আমাকে একটু বলেন যে এখানে যে বোমা বিস্ফোরিত হচ্ছে, সেই বোমা বিস্ফোরণের ফলে সংঘর্ষ হবে নাকি হবে না? আমরা সংঘর্ষ পাবো নাকি পাবো না? ঠিক আছে? বেগ কি একই হবে দুইটার? না ভাইয়া, বেগ আমরা দুইটা একই পাচ্ছি না, দুইটার বেগ ভিন্ন, দুইটার বেগ ভিন্ন। দিস ইজ বাই একটাকে বলেছি ছোট হাতের ভি, একটাকে বলেছি বড় হাতের ভি। দুটোর ভরও একরকম না। দিস ইজ বাই আমরা 2 রকম এম ইউজ করেছি। আমি যেটা প্রশ্ন করেছি আপনাদের কাছে যে এখানে সংঘর্ষ হবে নাকি হবে না, সংঘর্ষ হবে নাকি হবে না। একজন ভাইয়া বলেছেন হবে, একজন বলছেন হবে না, অনেকে বলছেন পাচ্ছেন, অনেকে বলছেন পাচ্ছেন না। আমি আপনাদেরকে বলে দেই এখানে সংঘর্ষ হবে, এখানে অবশ্যই সংঘর্ষ হবে। সংঘর্ষ বলতে কি, দুজনের মধ্যে, দুটো বস্তুর মধ্যে ইন্টারঅ্যাকশন, মিথস্ক্রিয়া, ঠিক আছে? এখানে মিথস্ক্রিয়া হচ্ছে, ইন্টারঅ্যাকশন হচ্ছে, সো অবশ্যই সংঘর্ষ পাবো, অবশ্যই সংঘর্ষ হবে। আপনারা যারা যারা বলছেন পাবো বা হবে, আপনারা ঠিক বলছেন। তো সংঘর্ষ হবে, সংঘর্ষ হবে। আমি এখানে বলে দিচ্ছি, বোমা যদি বিস্ফোরণ হয় সেখানে বোমার দুটো টুকরো, বিস্ফোরণ কেন হয়েছে? রাসায়নিক শক্তি থেকেই তো বিস্ফোরণ হয়েছে। তো সংঘর্ষ যদি না হয় তাহলে তো রাসায়নিক শক্তি আমি মানে এখানে যান্ত্রিক শক্তি হিসেবে পাচ্ছি না, আলোক শক্তি হিসেবে পাচ্ছি না। সংঘর্ষ অবশ্যই হবে, সংঘর্ষ অবশ্যই হবে। আর যদি সংঘর্ষ হয় সেক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? ভরবেগের যে নিত্যতা আছে, সেই ভরবেগের নিত্যতার সূত্র আমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে কয়টা টুকরো আছে? 2টো টুকরো, একটা হচ্ছে ছোট টুকরো আর একটা হচ্ছে আমাদের জন্য বড় টুকরো। ছোট টুকরোর ভরবেগ এম ভি, ছোট এম ছোট ভি, বড় টুকরোর ভরবেগ বড় এম বড় ভি, এরকম করে বলতে পারি না আমরা? তাহলে এই দুজনের জন্য ভরবেগের যদি সম্পর্ক আমি বলি, ছোট হাতের এম ছোট হাতের ভি ইকুয়ালস টু হচ্ছে বড় হাতের এম বড় হাতের ভি। এই কথাটা আমি কেন বলতে চাচ্ছি তার কারণটা একটু বুঝতে হবে। যখন সংঘর্ষ হয়নি, অর্থাৎ বোমা বিস্ফোরিত হয়নি, সংঘর্ষ হয়নি মানে বোমা বিস্ফোরিত হয়নি, তখন পুরো সিস্টেমের ভরবেগ কত? 0। আমি বলতে পারি না? সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে সিস্টেমের ভরবেগ 0, সিস্টেমের ভরবেগ 0। তার কারণ কি? সংঘর্ষের পূর্বে বোমাটা স্থির অবস্থায় আছে, আগুন লাগানো হয় নাই, সো সে কোনো একদম স্থির অবস্থায় আছে, কোনো টুকরার কোনো বেগ নাই, সো ভরবেগ নাই, সো ভরবেগ 0। কিন্তু সংঘর্ষের পরে দুইটা বস্তু দুই দিকে চলে যাচ্ছে, দুইটা বস্তু দুই দিকে চলে যাচ্ছে। আপনারা চিন্তা করতে পারেন যে গান, বন্দুক দিয়ে যখন আমরা গুলি করব, বন্দুকের গুলি সামনে চলে গেছে, বন্দুক পেছনে চলে এসেছে, এটা কিন্তু একটা বিস্ফোরণের কথা আমরা চিন্তা করতে পারি, কারণ বুলেটের পেছনে গান পাউডার থাকে, স্পার্ক দিলে সেখানে একটা বিস্ফোরণ হয়, তাই না? তো ওরকম একটা সিনারিও। তাহলে আমি বলতে পারি যে বন্দুকের পশ্চাৎ বেগের মতো করে, যেহেতু দুটো টুকরো হয়েছে, দুটো টুকরোর ভরবেগ পরস্পর সমান, সংঘর্ষের পরে এই দুটো ভরবেগ হচ্ছে গিয়ে পরস্পর কি সমান।
ওকে, খুব ভালো কথা। সো আমরা যদি এখন এখান থেকে ছোট টুকরার যে বেগ, সেই ভি এর মান বের করতে চাই, ছোট টুকরার বেগ ভি ইকুয়ালস টু আমরা বলবো বড় টুকরার ভর, বড় টুকরার বেগ ডিভাইডেড বাই ছোট টুকরার ভর। ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করে আমরা কিন্তু এই কথাটা বলে ফেলতে পারি। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমরা বলে ফেলতে পারি। ওকে, ওকে। এবার যদি আমরা হচ্ছে যাই যে আমরা এখানে বেগ পেয়ে গিয়েছি, সো একটু আগে আমরা কিন্তু ওই যে গতিশক্তির সমীকরণের জন্য অনুপাত পেয়েছিলাম, ই কে ছোট এম ডিভাইডেড বাই ই কে বড় এম। এটা ইকুয়ালস টু হাফ, এবং হাফ কর্তন চলে যায়, আমি বলতে পারি এম ছোট ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম বড় ভি হোল স্কোয়ার, এটা বলতে পারি। এখান থেকে আমরা বলে নিয়ে আসতে পারি ই কে ছোট এম ডিভাইডেড বাই ই কে বড় এম। ঠিক আছে, একটু আমার সাথে থাকেন, বুঝতে পারবেন কেন এই কাজটা আমরা করছি। এটা যদি আমরা বলি তাহলে এখান থেকে খেয়াল করেন, আমি ছোট হাত মানে ছোট যে টুকরোটা ছিল, ছোট সেই টুকরের জন্য আমাদের যে বেগ, সেই বেগের মানটা এই সমীকরণ থেকে আমরা বের করেছি। মানটা যদি বসিয়ে দেই, আমরা বলতে পারবো ছোট হাতের এম ইন্টু বড় হাতের এম ভি ডিভাইডেড বাই এম, এই পুরোটার উপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের জন্য এম ভি স্কোয়ার। আপনারা বুঝতে পারছেন এখানে এম স্কোয়ার, এখানে এম, এই এম এবং এম স্কোয়ার কাটাকাটি করে একটা এম থাকবে, নিচের এম এম কাটাকাটি করে একটা এম, উপরে থাকবে ভি স্কোয়ার, ভি স্কোয়ার পুরোপুরি কিন্তু কাটাকাটি চলে যাবে, তাই না? তো এখান থেকে আমরা কিন্তু এরকম একটা সমীকরণ নিয়ে আসতে পারি, ই কে ছোট হাতের এম ডিভাইডেড বাই ই কে বড় হাতের এম ইজ ইকুয়ালস টু, আপনারা কি বুঝতে পারছেন, উপরে একটা বড় মানে ভারী বস্তুর ভর, নিচে হচ্ছে গিয়ে আমাদের হালকা বস্তুর ভর। ঠিক আছে, এই সমীকরণ আমাদেরকে কি বলছে? এই সমীকরণ বলছে যে বিস্ফোরক বলের দরুন দুইটা টুকরা হচ্ছে, সেই দুইটা টুকরার যে গতিশক্তিগুলো কিন্তু ব্যস্তানুপাতিক। আপনারা কি বুঝতে পারছেন? আমি বলতে চাচ্ছি এখানে বিস্ফোরণের জন্য আমার যে গতিশক্তিগুলো হচ্ছে, সেই গতিশক্তিগুলো হচ্ছে ভরের ব্যস্তানুপাতিক। ইকে ইজ প্রপোর্শনাল টু 1/m। যেই টুকরা, সেই টুকরার ভরের ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের জন্য এরকম সিনারিও। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যদি আপনারা হচ্ছে মাথায় রাখতে পারেন, তাহলেই কিন্তু পুরো খেলাটা আপনারা বুঝে যাবেন। এবং এটা কেন, বিস্ফোরক বা আপনাকে এরকম বিস্ফোরণের জন্য যদি একটা সিনারিও বলে দেয়, সেখানে যদি আপনাদেরকে বলে একটা ছোট টুকরা আছে, একটা বড় টুকরা আছে, ঠিক আছে, বললাম 5 কেজি এবং 7 কেজি ভরের দুইটা টুকরা হয়েছে একটা বিস্ফোরণের পরে, ঠিক আছে। তো ওখান থেকে আপনাদেরকে বলা হলো কার গতিশক্তি বেশি? অবশ্যই যার ভর ছোট তার গতিশক্তি হচ্ছে গিয়ে আমাদের জন্য কি হবে, বেশি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু। ঠিক আছে, এরকম করে কিন্তু ইনশাল্লাহ সিচুয়েশনটা আপনারা বলতে পারবেন। ঠিক আছে, যারা যারা বোঝেননি তাদের জন্য হচ্ছে গিয়ে আমি আবারও একটা ব্যাপারটা আমি আপনাদের জন্য রিপিট করে দেই। আমি একদম সিম্পলি বলে দেই। প্রথমে আমরা বলেছি একটা আমাদের কাছে বোমা ছিল, সেই বোমা বিস্ফোরিত হয়ে দুটো টুকরো হয়েছে। ছোট টুকরোর ভর ধরে নিয়েছি, বেগ ধরে নিয়েছি। বড় টুকরোরও আমরা ভর ধরে নিয়েছি, বেগ ধরে নিয়েছি। এদের উপর ভিত্তি করে আমরা বলেছি ভারী টুকরাটার ভর বেশি, ছোট টুকরোটার ভর কম। তার উপর ভিত্তি করে দুটো যে আলাদা আলাদা টুকরো, সেই দুটো আলাদা আলাদা টুকরোর জন্য আমরা গতিশক্তির সমীকরণ বের করেছি প্রথমে। 1 নম্বর সমীকরণ ছোট টুকরার জন্য, 2 নম্বর সমীকরণ আমাদের বড় টুকরার গতিশক্তি। তারপরের স্টেপে আমরা গতিশক্তিগুলোর অনুপাত করে ফেলেছি, ঠিক আছে, একটা সমীকরণ পাওয়ার জন্য। গতিশক্তির সেই অনুপাতটাকে আমরা রেখে দিয়েছি, কোনো কাজ করি নাই। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে কি করেছি, বলেছি যেহেতু সংঘর্ষ হবে, সো ভরবেগের নিত্যতা ব্যবহার করেছি। আপনারা যারা যারা ক্লাস 8, 9, 10-এ ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছেন, তারা তারা এটা একবার ঠান্ডা মাথায় করতে পারলে বুঝবেন। আর যদি করতে না পারেন তাহলে একটু কষ্ট করে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটা পড়ে আসতে হবে। পড়ে আসার পর আপনারা এখান থেকে ছোট টুকরার জন্য বেগের সমীকরণ বের করে ফেলতে পারবেন। এবং তারপর আমরা আবার আমাদের এই যে আমাদের সমীকরণ লাল বক্সের সমীকরণ, সেটাকে দিয়ে কাজ করেছি এখানে। সেখান থেকে আমরা এই সম্পর্কটা আলটিমেটলি ভরের সাথে সম্পর্ক আলটিমেটলি বের করে ফেলেছি। ঠিক আছে, ওকে, ওকে, চমৎকার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো সমস্যা আপনাদের জন্য হয়নি। ঠিক আছে, এনিওয়েজ এরপরে হচ্ছে গিয়ে আমরা তাহলে চলে যাই। এরপরে হচ্ছে আমরা তাহলে চলে যাই আলটিমেটলি যে এখানে আসলে কিরকম করতে, মানে এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য ইকুয়েশন হলো আর কি আলটিমেটলি। ঠিক আছে, তো আপনারা আমাকে একটু জানান যে আপনারা আশা করে হচ্ছে গিয়ে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না, বা আপনাদের কোনো ফর্ম সমস্যা হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা। এনিওয়েজ, প্যারা নাই, প্যারা নাই। আমরা তাহলে পরবর্তী সিনারিওতে চলে যাই। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার এই সিনারিওটা একটু খেয়াল করেন, এটা একটা ব্রেইন টিজার আপনাদের জন্য, ধাঁধার মতো, পাজলের মতো আপনি চিন্তা করতে পারেন। ঠিক আছে, এখানে যদি দেখি আমরা, বলা হচ্ছে 10 গ্রাম এবং 40 গ্রাম ভরের
দুটি বুলেট একই বেগে একটি মাটির দেওয়ালে আঘাত করে বা মাটিতে আঘাত করে, মাটির দেয়ালের কথা চিন্তা না করে আপনি মাটির কথাও বলতে পারেন, ঠিক আছে। বলা হয়েছে 10 গ্রাম এবং 40 গ্রাম ভরের দুটি বুলেট একই বেগে একটি মাটির দেয়ালে আঘাত করলো, কোন বুলেটটি বেশি ভেতরে ঢুকবে? অনেকেই বলছেন ক্লিয়ার ভাইয়া, শিহাব ভাইয়া, মুহিব ভাইয়া, সাজিব ভাইয়া, করিম ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। চমৎকার, চলেন আমরা হচ্ছে কি এই অঙ্কটা একটু দেখি বা এই ব্রেইন টিজার দেখি। এগুলোকে ব্রেইন টিজার বলে, অঙ্ক ঠিক বলা যায় না, ঠিক আছে। ওই যে এমসিকিউ তে আসতে পারে এরকম টাইপের সিনারিও, ব্রেইন টিজার, ধাঁধা, ঠিক আছে। এই তো অনেকেই আমার কাছে অ্যান্সার দিচ্ছেন, অনেকেই আমাকে অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে। বলা হচ্ছে 10 গ্রাম এবং 40 গ্রাম ভরের দুটি বুলেট একই বেগে মাটির দেয়ালে আঘাত করলো। তার মানে ভরগুলো ডিফারেন্ট কিন্তু বেগ হচ্ছে গিয়ে সেম, ভরগুলো ডিফারেন্ট, বেগ সেম। আমরা ধরলাম আমাদের বাম পাশের যে বুলেটটি সেই বুলেটটা 10 গ্রাম ভরের, ডান পাশের যে বুলেটটি সেই বুলেটটাকে ধরলাম আমরা 40 গ্রাম ভরের, ঠিক আছে। এবং বলা হয়েছে দুজনে কি আমাদের একই বেগে মাটি আঘাত করছে। সো এই বুলেট যদি ভি বেগে মাটি আঘাত করে, এই বুলেটটিও ভি বেগে মাটি আঘাত করবে। এখন কোন বুলেট বেশি ভেতরে ঢুকবে? কোন বুলেট বেশি ভেতরে ঢুকবে? যার গতিশক্তি বেশি, যার গতিশক্তি বেশি, একদম সিম্পল কথা, ঠিক আছে। প্রচুর মশা আমাদের বাসায়, প্রচুর মশা। যার গতি শক্তি বেশি সে বেশি ভেতরে ঢুকবে। তার কারণ কি? যার গতিশক্তি বেশি সে বেশি কাজ করতে পারবে, দিস ইজ ওয়াই সে হচ্ছে গিয়ে আমাদের জন্য মানে বেশি ভেতরে ঢুকবে। সো কে বেশি কাজ করবে? যার গতিশক্তি বেশি, ঠিক আছে। সো গতিশক্তির জন্য বেশি কাজ সেটা বোঝার জন্য আমরা গতিশক্তির সমীকরণটা নিয়ে কথা বলি, হাফ অফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। এখন একটা জিনিস দেখেন, এই গতিশক্তির সমীকরণের মধ্যে হাফ এবং ভি স্কোয়ার দুটাই কনস্ট্যান্ট, কারণ হাফ তো নিজে কনস্ট্যান্ট, এটা নিয়ে কারো আর্গুমেন্ট নাই। ভি আমাকে বলেছে একই বেগ, একই বেগ মানে ভি কি কনস্ট্যান্ট না আমাদের জন্য? একই ভেলোসিটি মানে ভি আমাদের জন্য কনস্ট্যান্ট। সো ভি যদি আমাদের জন্য কনস্ট্যান্ট হয় তাহলে হাফ ভি স্কোয়ার আমাদের জন্য কনস্ট্যান্ট। হাফ ভি স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইকে ইজ প্রপোর্শনাল টু এম, ইকে ইজ প্রপোর্শনাল টু এম, অর্থাৎ দুটো ভিন্ন বস্তু যাদের বেগ একই কিন্তু ভর ভিন্ন। আমি আবারও বলছি, দুটো ভিন্ন বস্তু, এখানে দুটো ভিন্ন ভিন্ন বুলেট, দুটো বুলেটের সাথে কোনো সম্পর্ক ছিল না, দুটো বুলেট ভিন্ন বুলেট, তাদের শুধুমাত্র ভর ডিফারেন্ট কিন্তু তাদের দুজনের বেগ একই, একই বেগে তারা মাটি আঘাত করেছে। সুতরাং অবশ্যই আমাদের ভরের সমানুপাতে গতিশক্তি, যার গতিশক্তি বেশি মানে যার ভর বেশি তার গতিশক্তি বেশি, ঠিক আছে। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন, অনেকেই হচ্ছে গিয়ে আমাদের সাথে এই জিনিসটা বুঝতে পারছেন, অনেকেই আমাকে বলছেন যে আমাদের জন্য এখানে হচ্ছে গিয়ে কি করা হচ্ছে, আমাদের জন্য এখানে হচ্ছে গিয়ে 40 কিলোগ্রাম মানে 40 গ্রাম ভরের বুলেটটি আসলে কি করছে, বেশি ভেতরে প্রবেশ করছে। তো আমাদের জন্য অ্যান্সার 40 গ্রাম। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নাই। আবরার আবিদ ভাইয়া, সমবেদনা জ্ঞাপন করার কোনো কারণ নেই। আমরা ভুল করব, ভুল যদি না করি আমরা শিখতে পারবো না। আমরা সবাই ভুল করব। আমি আপনাদেরকে এনকারেজ করব ভাইয়ারা বেশি বেশি করে ভুল করেন। কেন জানেন? কারণ আপনারা এখন আমি সৈয়দ আল রাহিয়ানের ক্লাসে বসে যদি ভুল করেন, আমি আপনাদের ভুলটা ধরায় দেওয়ার সুযোগ পাচ্ছি এবং ভর্তি পরীক্ষার দিন অথবা এইচএসসি পরীক্ষার দিন সেই ভুলটা হয়তো আপনারা আর করবেন না। একটা ভুল তো একটা মানুষ বারবার করে না। দেয়ার ওয়াজ দিস কোট, অনেক আগে পড়েছিলাম যে কোনো মানুষ যদি একবার ভুল করে সেটা ভুলবশত হতে পারে, বাট সেম ভুল যদি সে বেশ কয়েকবার করে সেটা ভুল না, সেটা তার চয়েস, সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে, সেভাবেই কাজ করবে, ঠিক আছে। এরকম একটা কোট ছিল যে একই উপায়ে বারবার কেউ চেষ্টা করে যাচ্ছে কিন্তু হচ্ছে না, তার মানে সে পাগল, ঠিক আছে। সো ভুল করব, ভুল হচ্ছে গিয়ে সব থেকে অ্যামেজিং ব্যাপার আমাদের লাইফে। ভুল না করলে আমরা আসলে কিছু করতে পারবো না, ঠিক আছে। কিন্তু ভুল স্বীকার করে নিতে হবে, ঠিক আছে, ভুল স্বীকার করে নিতে হবে। এনিওয়েজ চলেন আমরা সামনে যাই। ওকে, আমরা এবার গাণিতিক সমস্যার সমাধান করব। অনেক দিন পরে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে চলে এসেছিলেন, ঠিক আছে ভাইয়া আপনারা? ওকে, চমৎকার চমৎকার। চলেন আমরা তাহলে হচ্ছে গিয়ে যাই এখন। কোন অঙ্কটা দেখবো আমরা? বলা হচ্ছে প্রথমে, খেয়াল করে দেখেন, 200 কিলোগ্রাম ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক প্রয়োগ করায়। আমি আবারও বলছি শুরু থেকে, যে 2000 কিলোগ্রাম ভরের একটি গাড়ি ভূমির সাথে দেখতে পাচ্ছেন 30 ডিগ্রি কোণ করে নিচে নামছে, কত বেগে? 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময়। এই যে বেগ ভি বলে দিয়েছে, গাড়ির চালক ব্রেক প্রয়োগ করায়
40 মিটার দূরত্ব অতিক্রম করার পর সেই গাড়িটি থেমে গেছে। ঠিক আছে, 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর সেই গাড়িটি কি করেছে, থেমে গেছে। আমাদের প্রশ্ন করা হয়েছে কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির ওপর ক্রিয়া করেছে। টোটাল গতি প্রতিরোধকারী বল কতটুকু তার উপর কাজ করেছে। ইয়া সাদিয়া আপু, আমি একটু আগে অ্যান্সার বলেছি যে ওখানে অবশ্যই 40 গ্রাম হবে, 10 হবে না। একটু কষ্ট করে দেখেন। এবং রাইয়ান হক ভাইয়া বলছেন, ভাইয়া আগের কেসটায় ভরবেগের নিত্যতায় এমভি প্লাস এমভি ইকুয়ালস টু 0 হলে এমভি ইকুয়ালস টু মাইনাস এমভি হবে না। ভাইয়া আপনারা খেয়াল করেছেন আমি ওখানে জাস্ট মান নিয়ে কাজ করেছি, দিক নিয়ে কাজ করিনি। ঠিক আছে, মাইনাস ডি মানে কি, একটা যদি ডান দিকে যায় আর একটা বিপরীত দিকে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট, দুটোর বেগের দিক ভিন্ন হবে। আমি তো এর আগের সমীকরণে গতিশক্তি নিয়ে কাজ করেছি, স্কেলার রাশি নিয়ে কাজ করেছি, ভাইয়া ভেক্টর রাশি নিয়ে কাজ করিনি। সো ভেক্টর রাশি নিয়ে যদি কাজ না করি আমার তো মাইনাস আনার চিন্তাই করার প্রয়োজন নাই, তাই না? একটু আমরা চিন্তা করে দেখি। আচ্ছা, একটু আমরা চিন্তা করে দেখি। এনিওয়েজ আপনারা দেখেন এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা প্রশ্নটা। আমরা এখন এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটার জন্য সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, সো আমার কাছে কি বলা হয়েছে যে কতটুকু বাধা দানকারী বল বা গতি প্রতিরোধকারী বল কাজ করছে, ব্রেক জনিত বল। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাদের কাছে ধরে নিচ্ছি, খেয়াল করে দেখবেন তার যে ভেলোসিটি ভি আছে, সেই ভেলোসিটি ভিটা কতটুকু বলা হয়েছে আমাদের কাছে, বলেন তো। 16 মিটার পার সেকেন্ড ভেলোসিটি এখানে কাজ করছে, 16 মিটার পার সেকেন্ড ভেলোসিটি এখানে কাজ করছে। ঠিক আছে, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এই চিত্রে একটা জিনিসের ঝামেলা হয়েছে। ঠিক আছে, সেই ঝামেলাটা হচ্ছে গিয়ে, আমি আপনাদের জন্য একটু এই চিত্রটা আপনারা ফলো করেন না প্লিজ। হ্যাঁ, এই চিত্রটা আপনারা ফলো করেন না, চিত্রটা ভুল আছে। আমি চিত্রটা আপনাদের জন্য নতুন করে এঁকে দিচ্ছি। এখানে আমি তাও এই চিত্র বলে দিই যে ভুল কোন জায়গাটাতে আছে। এখানে যেরকম নিচের দিকে, খাড়া নিচের দিকে যে বলটা হবে, ঠিক আছে, সেই নিচের দিকের বলটার পাশাপাশি আমাদের এই বরাবর হচ্ছে গিয়ে এমজি কস থিটা হওয়া উচিত, আর এই বরাবর এমজি কস থিটা হওয়া উচিত, আর এটা হওয়া উচিত এমজি সাইন থিটা। ঠিক আছে, খুবই বড় ভুল হয়েছে এটা, এটার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। ঠিক আছে, চিত্রটা আঁকতে আমি ভুল করেছি, বাট দিস ইজ নট দি কারেক্ট ফিগার। ঠিক আছে, কারেক্ট নয়, ফিগারটি কারেক্ট নয়। আমি ফিগারটি এঁকে দিচ্ছি প্রশ্নের অনুযায়ী। আমাদের কাছে বলা হচ্ছে এই হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি আমাদের জন্য গাড়ি, এই হচ্ছে ধরে নিচ্ছি গাড়ি, যেই গাড়ির ভর এম, যেই গাড়ির ভর এম বলেছে 2000 কিলোগ্রাম, এই গাড়ির ভর আমাদের কাছে বলে দিয়েছে 2000 কিলোগ্রাম। ঠিক আছে, আর কি বলেছে, গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে আগাচ্ছে। এই হচ্ছে কি আমাদের জন্য 30 ডিগ্রি কোণে ধরা রাস্তা। আর কি বলেছে, ভি, সে একটা ভি বেগ আগাচ্ছে। সেই ভি বেগটা কতটুকু, ভি বেগটা বলে দিয়েছে 16 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে বলেছি আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা দেখি যে কি কি বলেছে, যে ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। খুব ভালো কথা। সো আমরা ধরে নিলাম গাড়িটার জন্য এটা হচ্ছে গিয়ে প্রথম অবস্থান। গাড়িটা যখন এই লাল অবস্থান থেকে ধরে নিচ্ছি এই কালো অবস্থানে আসছে, তখন সে ইতোমধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ফেলেছে। সেই দূরত্বের মান কত, সেই দূরত্বের মান এস ইকুয়ালস টু হচ্ছে কতটুকু, 40 মিটার। আমাদের কাছে এতটুকু প্রশ্নে বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কথা। এবার আমি এখানে চিত্রটা আঁকবো, মানে এটাকে, এইটুকু হচ্ছে আমাদের জন্য চিত্র, এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে জানান, যে এই অনুযায়ী আসলে চিত্রটা হবে। ঠিক আছে, অ্যান্সার কি হবে ভাইয়া একটু পরে বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, এটা আমরা হচ্ছে গিয়ে বলে দিব। ঠিক আছে, ওকে, চমৎকার। সো এখানে হচ্ছে কি আপনারা বুঝতে পারছেন আশা করি চিত্রটা কিভাবে দাঁড় করিয়েছি। এবার আমরা দেখব কিভাবে এটাকে অ্যানালাইসিস করা যায়। সো এই যে গাড়িটা আছে, গাড়ির যে ওজন, গাড়ির ওজন কিন্তু খাড়া নিচের দিকে এমজি কাজ করবে, এটা নিয়ে আশা করি আপনাদের কোনো সন্দেহ নাই। গাড়ির ওজন এমজি কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে এই ওজনের বিপরীত দিকে ওজনের জন্য দুটো উপাংশ আসবে। ঠিক আছে, দেখেন এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত, এইটা তো বুঝতে পারতেছেন 90 ডিগ্রি। আর এই কোণটা কত, এই কোণটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? এটা 90, এটা 30 ডিগ্রি প্রশ্ন বলে দিয়েছে, এটা 90 ডিগ্রি কারণ লম্ব টান দিয়েছি, আর এই কোণটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। খুব ভালো কথা। এবার আমরা একটু সবুজ কালি দিয়ে দেখতে যাই। সবুজ কালি দিয়ে দেখেন এই যে আমাদের তলটা আছে, এই যে আমাদের তলটা আছে, ঠিক আছে, এই তলটা খেয়াল করে দেখেন, এই তলটা, এই তলটার সাথে আমাদের যে নীল এই উলম্ব রেখাটা আছে, সেই নীল উলম্ব রেখা, এই নীল উলম্ব রেখার সাথে এই কোণটা পুরোপুরি 90 ডিগ্রি। সো 90 ডিগ্রির এই অংশটুকু যদি, এটা পুরোপুরি 90 ডিগ্রি কোণ, লম্ব এটা 90 ডিগ্রি কোণ, তলের উপর লম্ব। সো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই উপাংশটা অবশ্যই কতটুকু হবে, 30 ডিগ্রি। যদি এইটুকু 30 ডিগ্রি হয়, তাহলে এটা হবে আমাদের জন্য এমজি কস 30,
এটা হবে আমাদের জন্য mg cos 30, আর এই বরাবর এটা হচ্ছে আমাদের জন্য কতটুকু, mg sin 30। এইটুকু হচ্ছে আমাদের জন্য কতটুকু, mg sin 30। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। হ্যাঁ, 60 কিভাবে বুঝবো? এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি নাম দিয়ে দেই সমকোণী ত্রিভুজটার জন্য আপনাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার নাম বললাম এ, এটার নাম বললাম বি, এই বিন্দুতে বললাম আমরা, ধরেন এই যে এই বিন্দুটা ধরেন আমাদের জন্য সি বিনলাম। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, চমৎকার। সো এই কোণের অ্যাঙ্গেল গুলো বুঝতে পারছেন, এবং আমি যে উপাংশে ভাগ করেছি সেই উপাংশটাও হয়তো আপনারা বুঝতে পারছেন। সো এটা হচ্ছে কি কতটুকু, এই উপাংশটা হচ্ছে আমাদের জন্য এম জি সাইন 30। এটুকু কত, এম জি সাইন 30। এইটুকু হচ্ছে কি আমাদের জন্য পুরো সিচুয়েশন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা এই ফিগারটা দেখেন না প্লিজ, এই ফিগারটা দেখবেন না, একদম দেখার দরকার নেই। এই ফিগারটার উপর কালো কালিমা লেপন করে দিই, এটা কোনো ফিগার হয় নাই, এটা পুরা বাদ, এই ফিগারটা পুরা বাদ, দেখে নি না। এখানে ফোকাস করেন, প্রশ্নে ফোকাস করেন। কি বলা হচ্ছে, নিচে নামার সময়, ঠিক আছে, 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ি চালক ব্রেক প্রয়োগ করে 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। ঠিক আছে, তাহলে শেষ বেগ কত, থেমে যায় যদি যায়, তাহলে শেষ বেগ কত? শেষ বেগটা আমরা বের করতে পারবো না? শেষ বেগটা কত আমাকে বলেন। শেষ বেগ হচ্ছে আমাদের জন্য, এটা তো ভি নট, এটা আদি বেগ ভি নট, শেষ বেগ ভি হচ্ছে গিয়ে 0 মিটার পার সেকেন্ড। যদি 0 মিটার পার সেকেন্ড হয়, আপনারা আমাকে বলেন, আমরা কি বলতে পারি না ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, বলতে পারি না? তাহলে শেষ বেগ যদি 0 হয়, ভি নট আদি বেগ কত, 16 বলেছে, হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ এ কতটুকু আমরা জানি না, এস কত, এস হচ্ছে আমাদের জন্য 40। ঠিক আছে, একটু আগে বলেছি এস হচ্ছে 40। এখান থেকে এ এর মান তাহলে কতটুকু আসছে, এ এর মান মনে হয় আসছে, আমাকে বলেন, 16 স্কোয়ার ডিভাইডেড বাই 40। নেগেটিভ মান আসবে -6.4, -6.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপনারা এতটুকু বলেন যে এই গাড়ির মন্দন যে -6.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা কি হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, শেষ বেগ শূন্য, হ্যাঁ শেষ বেগ শূন্য না, শেষ বেগ শূন্য, শূন্য না। ঠিক আছে, সো এইটুকু আপনারা হয়তো বুঝতে পারছেন যে a is equals to -6.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ওকে, ওকে, চমৎকার। সো এখন আমাদের কাছে প্রশ্ন কি করেছে, খেয়াল করে যে বলা হচ্ছে কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করে। ঠিক আছে, দেখেন গাড়িটির উপর যদি ধরে নেই এফ পরিমাণ প্রতিরোধকারী বল, এই এফ পরিমাণ প্রতিরোধকারী বলকে আপনাদের কোন কালি দিয়ে দেখানো যায়, পার্পল কালার দিয়ে দেখাইলাম। এইটা হচ্ছে কি আমাদের জন্য রেজিস্টিং ফোর্স, এফ পরিমাণ প্রতিরোধকারী বল এই গাড়ির উপর টেনে ধরে রাখছে, টেনে ধরে রাখছে উপরের দিকে। দিস ইজ বাই সে কিন্তু এই ধরেন টি ইকুয়ালস টু 0, এই 1 নাম্বার পজিশন থেকে টি ইজ ইকুয়ালস টু টি নির্দিষ্ট সময় 2 নাম্বার পজিশনে এ বিন্দুতে এসে থাইমে গেছে, তাই না? সো আমরা কি বলতে পারি না নিউটনের দ্বিতীয় সূত্র, এটা পড়ে আসছি আমরা ইয়েতে, নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনীয় বলবিদ্যায়, এফ ইকুয়ালস টু এম এ, সামেশন অফ এফ, লব্ধি বল সামেশন অফ এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। ঠিক আছে, সো এখান থেকে এ আমরা জানি, তাহলে আমরা এখান থেকে সামেশন অফ এফ কতটুকু, প্রতিরোধকারী বল এফ কতটুকু বের করতে পারবো না? 2000 কিলোগ্রাম ভরের বস্তু গাড়ি ইন্টু এ, এ কত এখানে বলেন তো, বা -6.4, -6.4, দেখি তো কতটুকু আসে, 2000 ইন্টু 6.4, আমাদের জন্য, আমার কাছে এফ এর মান আসছে -12800 নিউটন। সো এফ এর মান যেহেতু নেগেটিভ, তার মানে এফ কি, এফ হচ্ছে একটা প্রতিরোধকারী বল। এফটা কি, এফ হচ্ছে গতি প্রতিরোধকারী বল, এফটা কি, গতি প্রতিরোধকারী বল। সুতরাং আমি যখন উত্তর লিখবো, উত্তরের ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস সাইনটা দিব না, উত্তরের ক্ষেত্রে আমরা পজিটিভ মানটা লিখবো, কারণ উত্তরে আমাদের কাছে প্রতিরোধকারী বলই চাইছে, উত্তরে আমাদের কাছে কিন্তু মাইনাস মানটা চাই নাই, উত্তরে পজিটিভ মানটাই চাইছে। এ ইকুয়ালস টু -3.2, আমি কোথায় ভুল করছি বলেন তো? ও ইয়েস, দুঃখিত, খুবই দুঃখিত। অবশ্যই এ 3.2 হবে, কারণ 16 স্কোয়ার ডিভাইডেড বাই 80 হবে, আমি 16 স্কোয়ার ডিভাইডেড বাই 40 করছি। আল্লাহ, মানিজ্য দেখছেন, এই যে আমিও ভুল করছি, আমার মানিজ্য চলে গেছে না, আমি মনে করি আর কি আমার মানিজ্য চলে যায় নাই। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে ভুল তো করবোই আমরা, এটা স্লিপ অফ আ পেন, স্লিপ অফ মাই মাইন্ড। ঠিক আছে, তাহলে 6400 নিউটন, 6400 নিউটন -6400 নিউটন, -6400 নিউটন। এই তো দেখছেন, এই জন্য বলছি আপনাদেরকে ক্যালকুলেটর নিয়ে বসতে, কারণ ভাইয়া বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে
টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। ঠিক আছে, প্লিজ মাফ করে দিয়েন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি হচ্ছে গিয়ে অনেক আবেগের মধ্যে আছি, তো তাই খেয়াল করিনি। খুবই দুঃখিত, খুবই দুঃখিত। আর যাই হোক, এখন আশা করি বুঝতে পারছেন। এখন একটা মজার জিনিস দেখেন, আমি এত একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, সিম্পলি কিন্তু একটা অঙ্ক করেছি। ঠিক আছে, এখানে উপাংশের কি কোনো কাজ করে না? না ভাইয়া, এখানে উপাংশের কোনো কাজ নাই। এই যে এত উপাংশে আমরা ভাগ করলাম, অ্যাটলিস্ট এই অঙ্কটা করার জন্য আমাদের এই উপাংশগুলো ভাগ না করলেও চলতো। ঠিক আছে, তাও আমি করে দিয়েছি, কারণ সুযোগ পেয়েছি কিভাবে উপাংশ ভাগ করতে হয় দেখিয়ে দিয়েছি। কিন্তু এরকম অনেক সময় অঙ্ক আসবে, যেই অঙ্কগুলো আপনাদের জন্য এমন ভাবে সেট করা থাকবে, যেই সেট মানে সবগুলো অঙ্ক নিয়ে বা সবগুলো ইনফরমেশন নিয়ে আপনার কাজ করার প্রয়োজন নাই। সিম্পল দু একটা ইনফরমেশন নিয়ে কাজ করলে আপনারা অঙ্কের অ্যান্সার বের করতে পারবেন কিন্তু। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো অনেক সময় এগুলোকে ডামি ডাটা বলে। এই যে এক্সট্রা যে ডেটা গুলো দিয়ে দিয়েছে, এগুলোকে বলা হয় ডামি ডাটা। কেন ডামি ডাটা বলে এবং কেন এগুলো দেয়? কারণ ভাই একটা জিনিস বুঝতে হবে, আপনাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে, টেস্ট করা হচ্ছে যে আপনি বুঝতে পারেন কিনা কোন পার্টটুকু আপনার প্রয়োজন আর কোন পার্টটুকু আপনার প্রয়োজন নাই, কোন জিনিসপত্রগুলো আপনাকে করতে হবে আর কোন জিনিসগুলো আপনাকে করতে হবে না। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো দিস ইজ ওয়াই আমরা হচ্ছে গিয়ে এরকম টাইপের প্রশ্ন প্রায় ফেস করে থাকি। ভাইয়া উপাংশ ভাগ কেন করেছেন? ভাইয়া আমার ইচ্ছে হয়েছে তাই উপাংশ ভাগ করেছি। আমি আপনাদেরকে শিখাতে চেয়েছি, আমি তাই উপাংশ ভাগ করেছি। যদি আপনারা বলেন যে ভাইয়া আমি এত শিখার দরকার নাই, শুধুমাত্র পরীক্ষায় যা আসবে তাই করান, তাই করাবো, এর পরের দিন থেকে আমি আপনাদের জন্য লেকচার পুরো চেঞ্জ করে নিয়ে আসবো, আমার কোনো সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে, আপনারা যেটা চান, আপনাদের কোর্স আপনারা পারচেজ করেছেন, আপনারা যেভাবে চাবেন আমরা সেভাবেই ক্লাস নিব। ঠিক আছে, প্যারা নিয়েন না। এরপর থেকে তাহলে আর এত কিছু পড়াবো না আপনাদের জন্য। ওকে, ওকে, চমৎকার। সো আর নাদিম ভাইয়া, এত আবেগ কোথায় রাখি? সৃষ্টিকর্তা একটা মানুষ মনস্তত্ত্ব দিয়েছে, মন দিয়েছে, বুক দিয়েছে, সেখানে রাখি। সো দ্যাটস ইট। এনিওয়েজ, এনিওয়েজ, সো এই হচ্ছে কি আমাদের জন্য সিনারিও। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো চলেন আমরা হচ্ছে গিয়ে এর পরবর্তী প্রবলেমে চলে যাই। এখানে কি বলা হচ্ছে? একটি এর পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করে। যদি গুলির বেগ ৩ গুণ করা হয়, তাহলে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করবে? এই অঙ্কটা বোধহয় আমি গত ক্লাসে আপনাদের জন্য করে দিয়েছিলেন। এই হোমওয়ার্কটা একটু কষ্ট করে আমাকে হচ্ছে গিয়ে করে দিয়েন। ঠিক আছে? এই হোমওয়ার্কটা একটু আপনাদের জন্য আমাদের জন্য করে দিয়েন। ওকে? ওকে, চমৎকার, চমৎকার, চমৎকার। এই হোমওয়ার্কটা আপনারা করে দিবেন একটু কষ্ট করে। ওকে, আচ্ছা, এখন পরবর্তী প্রবলেমে আসি। বলা হচ্ছে ২০০ কিলোগ্রাম ভরের একটি ট্রাকের ভরবেগ যদি ২০০ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হয়, তবে তার গতিশক্তি কত হবে? ঠিক আছে, ভর দিয়েছে, ভরবেগ দিয়েছে। আমরা গত ক্লাসে হয়তোবা এই সম্পর্কটা দেখেছিলাম, ইকে ইজ ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। ঠিক আছে, পি এর মান বলে দিয়েছে ২০০, ২০০ স্কয়ার হবে তাহলে, এবং 2 ইনটু এম বলে দিয়েছে কত? ২০০। ঠিক আছে, এইটা থেকে তাহলে হচ্ছে কি আমরা যদি ক্যালকুলেশন করি, আই গেস আমাদের জন্য কত হবে? ২০০ স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 200, ১০০। গতিশক্তি হচ্ছে আমাদের জন্য ১০০ জুল, ১০০ জুল। ঠিক আছে, ওকে। এনিওয়েজ এই পর্যন্ত আশা করি আপনাদের জন্য আমি ক্লিয়ার করতে পেরেছি। আমাকে একটু সময় দিবেন প্লিজ। ভাইয়া তার সেটআপটা আরেকটু রেডি করতেছেন সবাই। ১ মিনিট বা ২ মিনিট একটু ওয়েট করো। Kindly. আচ্ছা, এনিওয়েজ, আপনারা হচ্ছে কি আমাকে বলছিলেন, হ্যাঁ ভাই আমি এখানে একটা আবার ছোট্ট ভুল করেছি। এখানে ২০০০ হবে। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে যে ভরটা আছে সেই ভরটা এখানে ইনক্লুড ২০০ করে ফেলেছি। আই ডোন্ট নো ওয়াই ডিড আই ডু দ্যাট। তো যদি ২০০০ হয় তাহলে এখানে ১০ জুল হবে। এটা ১০ জুল হবে অবশ্যই। ঠিক আছে, এটা ১০ জুল হবে। এনিওয়েজ, আমরা পরবর্তী প্রবলেমে তাহলে চলে যাই। পরবর্তী প্রবলেমে হচ্ছে গিয়ে আমরা ইয়ে করব। ঠিক আছে, ওকে, ওকে। আচ্ছা, এরপরে এই অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, এই অঙ্কটা একটু সবাই পড়ি। বলা হচ্ছে ২ কিলোগ্রাম ভরের একটি বস্তু ৩০ মিটার উচ্চতা সম্পন্ন একটি বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। আমি আবারও বলছি, ২ কেজি ভরের একটি বস্তু ৩০ মিটার উচ্চতা সম্পন্ন একটি বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। বলা হচ্ছে বস্তুটির প্রাথমিক স্থিতিশক্তি কত?
প্রথমে 1 নাম্বার প্রশ্ন বলেছে প্রাথমিক স্থিতিশক্তি কত, তার মানে কখন, যখন বস্তুটা হচ্ছে গিয়ে এই যে ভূপৃষ্ঠ থেকে, দুঃখিত, বস্তুটা ভূপৃষ্ঠ থেকে, রিয়েলি সরি, হ্যাঁ, বস্তুটা যদি হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ থেকে আমাদের কত উচ্চতায় আছে, 30 মিটার উচ্চতায় আছে, ঠিক আছে, 30 মিটার উচ্চতায় আছে। এনিওয়েজ, এরপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে তাহলে 1 নম্বরের সমীকরণ, আপনারা আনসার বুঝতেই পারছেন কি করব, ইপি ইজ ইকুয়ালস টু হবে এম জি এইচ, ইপি ইকুয়ালস টু কি হবে, এম জি এইচ, এম কত এখানে 2 কেজি, জি কত আমাদের এখানে 9.8, আর এইচ কত আমাদের এখানে 30, ঠিক আছে। ওকে, ওকে, এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। সো আপনারা একটু আমাকে জানান, 2 ইন্টু 9.8 ইন্টু 30 যদি করি 588, 588, অনেকেই আমাকে অ্যান্সার বলছেন 588, চমৎকার। সো 588 জুল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ওকে। আচ্ছা, অনেকেই আমার কাছে হচ্ছে গিয়ে আছেন, আমাকে আছেন, রাফি, ও রাফি স্যার আছেন মনে হয়, তাই না? রাফি স্যার কি অবস্থা আপনার? ওকে, চমৎকার, চলেন শুরু করি তাহলে পরবর্তী প্রবলেম। ওকে, পরবর্তী প্রবলেমটা কি, 2 নাম্বার, বলা হচ্ছে বস্তুটি যে বেগে ভূমি স্পর্শ করে, বস্তুটি কত বেগে ভূমি স্পর্শ করবে। আমরা জানি বস্তুটির জন্য ইকে ইকুয়ালস টু, যখন বস্তু ভূমি স্পর্শ করবে তখন তার ইকে এবং ইপি কিন্তু একই রকম হবে, তাই না, 2 নাম্বার অফ সিচুয়েশনের জন্য। সুতরাং হাফ অফ এম ভি স্কোয়ার, এটার মান কতটুকু আমরা বলবো আসলে বলেন তো, হাফ অফ এম ভি স্কোয়ার মান হবে হচ্ছে 588। এখান থেকে আপনারা বলেন তো আমার কাছে বেগের মান কত হবে, এটা টাইমস 2 divided by 2, ওকে, রুট ওভার অ্যান্সার 14 রুট ওভার 3, তাই না, 14 রুট ওভার 3 এর মান আসে 24.25, 24.25, চমৎকার, এই তো 24.25 মিটার পার সেকেন্ড, 24.25 মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাই, পরবর্তীতে কি বলা হয়েছে, বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত, বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত, বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত হবে, এটাই তো, তাই না, 3 নাম্বার ইচ্ছা তার অ্যান্সার আছে, এবং বলা হচ্ছে ভূমি থেকে 3 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তি কত নির্ণয় করো। এই পার্টটুকু আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, শুধুমাত্র এই পার্টটুকু, ভূমি হতে 3 মিটার উঁচুতে বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তি কতটুকু নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। ওকে, চমৎকার, চমৎকার, এটুকু বুঝতে পেরেছেন আশা করি। এর পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। পরবর্তী প্রবলেমে কি বলা হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু বেশ 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 ইন্টারেস্টিং একটা প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা একটু দেখি কি বলা হচ্ছে। একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছেন, একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছেন, বালকটির ভর লোকটির ভরের অর্ধেক এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, ঠিক আছে। সো একজন বালক, এই যে একজন লোক দৌড়াচ্ছেন, আমরা ধরে নিলাম বালকের ভর হচ্ছে আমাদের জন্য, ধরেন বালকের ভর m1, ঠিক আছে, এবং ভদ্রলোকের ভর ধরে নিলাম আমরা m2। কি বলেছে, বালকটির ভর লোকটির ভরের অর্ধেক, তার মানে কি, লোকটির ভর যদি হচ্ছে m2 হয়, এটা ইকুয়ালস টু হচ্ছে 2m1, লোকটির ভর যদি হচ্ছে কি m2 হয়, তাহলে ভর হচ্ছে গিয়ে 2m1, ঠিক আছে, এতটুকু আমরা বলে দিচ্ছি। এরপরে কি বলেছে, লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, ওকে, খুব ভালো কথা। তাহলে আমরা যদি ধরে নেই যে লোকটির গতিশক্তি কতটুকু, ধরে নিচ্ছি লোকটির গতিশক্তি হচ্ছে ek2 এবং বালকের গতিশক্তি ধরে নিচ্ছি আমরা ek1। প্রশ্ন মতে আমরা কি এতটুকু বলতে পারি যে এই লোকের গতিশক্তি ek2 ইজ ইকুয়ালস টু হাফ অফ ek1, এতটুকু বলতে পারি না আমরা, কারণ বলা হচ্ছে লোকটির গতিশক্তি বা লোকটির গতিশক্তির অর্ধেক। এই হচ্ছে গিয়ে আমাদের সমীকরণগুলো, ঠিক আছে। এই সমীকরণগুলো আপনারা বিল্ড করতে পারছেন কিনা জানান। আমি ধরে নিচ্ছি যে আমাদের যে বালক আছে সেই বালক ধরে নিচ্ছি v1 ভেলোসিটিতে দৌড়াচ্ছে, ভদ্রলোক ধরে নিচ্ছি v2 ভেলোসিটিতে দৌড়াচ্ছে। তাহলে আমরা যদি ek2 ইজ ইকুয়ালস টু হাফ অফ ek1 থেকে সলভ করি, ek2 ইজ ইকুয়ালস টু হাফ অফ ek1 থেকে সলভ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা কি পেয়ে যাব একটু দেখি। ek2 এর জন্য ek2 হচ্ছে হাফ অফ m2 v2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু ek1 এর জন্য হাফ অফ m1 v1 হোল স্কয়ার, ঠিক আছে। ওকে, ওকে, এতটুকু হচ্ছে গিয়ে বুঝতে পারছেন আশা করি। ওকে, চমৎকার। সো এখন আমরা হচ্ছে গিয়ে ek2 এবং ek1 এর জন্য যদি মান বসিয়ে দেই, ek2 এর জন্য আমাদের মান তো বসিয়ে দিয়েছি, সো m2 এর মান কতটুকু, 2m1। সো হাফ এবং হাফ পরস্পরকে বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করে দেয়, আমরা বলতে পারি 2m1
v2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এখানে m1 v1 হোল স্কোয়ার, এরকম একটা সমীকরণ কিন্তু আমরা আসলে পেয়ে যেতে পারি, তাই না? আচ্ছা, ওকে, চমৎকার। এই সমীকরণটুকুকে আমরা আপাতত সেভ করে রাখি, ধরেন এটা আমরা 1 নম্বর সমীকরণ বললাম, এটা আমাদের জন্য 1 নম্বর সমীকরণ। এরপর প্রশ্ন আমাদের কি বলেছে, লোকটি যদি তার বেগ 1 মিটার/সেকেন্ড বৃদ্ধি করেন, লোকটি যদি তার বেগ 1 মিটার/সেকেন্ড বৃদ্ধি করেন তাহলে কতটুকু হবে? ওকে, ঠিক আছে। তো এই জায়গা থেকে যদি আমরা কাজ করি, আচ্ছা এখানে আমি আবার একটা ভুল করেছি, হাফ ইন্টু হাফ অফ m1v1 হোল স্কোয়ার থাকবে, সো এখানে হাফ থেকে যাবে, ঠিক আছে, দ্যাট উইল বি দ্য রাইট ইকুয়েশন। ওকে, এরপর লোক তার ভেলোসিটি কত করছেন, বৃদ্ধি করছেন, 1 বৃদ্ধি করছেন, তাহলে v2 প্রাইম পরিবর্তিত বেগ হচ্ছে v2 প্লাস 1, তখন বালক এবং লোকের গতিশক্তি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি ek2 প্রাইম ইকুয়ালস টু ek1, ঠিক আছে, অথবা হাফ অফ m2 v2 প্রাইম হোল স্কোয়ার ইকুয়ালস টু ek1 এর জায়গায় হাফ অফ m1 v1 হোল স্কোয়ার, ঠিক আছে, এই কথাটা বলতে পারি। আবার m2 এর জায়গায় আমরা 2m1 বসাবো, তাহলে হাফ এবং হাফ পরস্পরকে বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করে দিবে এখানে অবশ্যই, এবং যদি সেই ক্যান্সেল আউট আমরা পেয়ে যাই, আমরা পাবো 2m1 v2 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ তো চলে যাচ্ছে m1 v1 হোল স্কোয়ার, m1 v1 হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের জন্য 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। একটা সমীকরণ পাচ্ছি, 2টা সমীকরণ পাচ্ছি, ঠিক আছে। সো দুটো সমীকরণ দিয়ে যদি আমরা এবার সলভ করি, ঠিক আছে, সলভ করলে আপনারা এখান থেকে v2 এবং v1 তাদের আদিবেগ কিন্তু বের করতে পারবেন, ঠিক আছে। সলভটা আপনারা নিজেরা একটু আশা করি করে ফেলতে পারবেন, ঠিক আছে। সলভটা আশা করি আপনারা নিজেরা করে নিতে পারবেন। সো এই পর্যন্ত আপনারা হয়তো বোঝাচ্ছেন। এল এইচ লেফট হ্যান্ড সাইডে 2 কি করে আসলো ভাই? এই যে m2 দেখতে পাচ্ছেন না, m2 ভরের জায়গায় 2m1 বসিয়েছি, m2 ভরের জায়গায় 2m1 বসিয়েছি, আগে থেকে বোথ সাইডে হাফ চলে যাচ্ছে এবং সেখান থেকে আমাদের জন্য এরকম একটা সমীকরণ দাঁড়িয়েছে, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমাদের জন্য ইকুয়েশন। ওকে, এবার জাস্ট সমীকরণগুলো সমাধান করেন, তাহলে আশা করি আপনারা v1 এবং v2 দুটোই পেয়ে যাবেন, v1 এবং v2 দুটোই পেয়ে যাবেন। ওকে, সো এই অঙ্কটা আমি আর আগাচ্ছি না, আপনারা নিজেরা একটু কষ্ট করে সলভ করে ফেলবেন, ঠিক আছে। ওকে, এনিওয়েজ পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমে কি বলা হচ্ছে, প্রবলেমে বলা হচ্ছে যে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে 500 গ্রাম ভরের বোমা ফেলে দেওয়া হলো, ভূমি স্পর্শের পূর্ব মুহূর্তে তার গতিশক্তি কতটুকু হবে? একদম 1 কিলোমিটার উচ্চতায় তার জন্য যেটা বিভব শক্তি ভূমি স্পর্শের মুহূর্তে, সেটাই তার জন্য গতিশক্তি, ঠিক আছে। সো 1 কিলোমিটার উচ্চতার জন্য mg ইন্টু h ইকুয়ালস টু হচ্ছে ইকে, তাহলে ইকে ইকুয়ালস টু এম কত, এম হচ্ছে গিয়ে 500 গ্রাম মানে 0.5 ইন্টু ইপি কত, ইপি হচ্ছে গিয়ে আমাদের জন্য সরি ইপি এর জন্য জি কত, জি হচ্ছে 9.8, ওকে 9.8 আগে ইউজ করি, টাইমস এইচ কত, এইচ হচ্ছে গিয়ে আমাদের জন্য 1000। এখান থেকে আপনারা একটু বলেন তো ইকে এর মান কতটুকু আসে, 0.5 ইন্টু 9.8 ইন্টু 1000, ঠিক আছে, 4900 জুল বোধহয় আসবে, 4900 জুল বোধহয় আসবে। দেখেন আপনারা মিলছে কিনা, ঠিক আছে। ওকে, ওকে, চমৎকার চমৎকার চমৎকার, ঠিক আছে। ওকে, বিমানের চেয়ে বোমা বড়, বিমানের চেয়ে বোমা কই বড়, ওটা যেহেতু উপর থেকে নিচে নেমে এসেছে কাছাকাছি তাই এরকম। প্লিজ বোমা ফেলবো না, অবশ্যই বোমা ফেলবো না। আপনারা অনেকে হচ্ছে আমার একটা অঙ্ক নিয়ে একটু অবজেকশন দিয়েছেন, গাড়ির যে অঙ্কটা অনেকেই দেখতে পাচ্ছি কেন ওটা যোগ হলো না ভাইয়া, গাড়ির অঙ্কে আমি আবার ফেরত যাব, ঠিক আছে, নেক্সট ক্লাসে ফেরত যাব। এখন হচ্ছে গিয়ে আপাতত আমরা সামনে ফরওয়ার্ড মুভ করি, আমি একটু গাড়ির অঙ্কটা নিয়ে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে, কেন অনেকের সাথে অ্যান্সার মিলছে না সেই জিনিসটা আমি দেখবো একটু, ঠিক আছে। বোমা ফেলবো না, বোমা ফেলবো না, বোমা ফেলবো না, ডোন্ট ওয়ারি। এরপরে এই অঙ্কটা আপনারা পারবেন আশা করি, একই রকম অঙ্ক, জাস্ট উচ্চতা ডিফারেন্ট, ভর ডিফারেন্ট, ঠিক আছে। এটা হোমওয়ার্ক করে দিন আপনারা একটু আমাকে। ওকে, পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমটা একটু দেখেন, এই অঙ্কটা একটু দেখেন সবাই কষ্ট করে, ঠিক আছে। ভি এর মান কোথা থেকে আনবো ভাইয়া? ভি এর মান আমাদের আনার প্রয়োজন নাই, ভি এর মানটা আমাদের ওখানে আনার প্রয়োজন নাই। এই অঙ্কটা একটু খেয়াল করেন, ঠিক আছে। বলা হচ্ছে 6 কেজি ওজনের একটি 6 কেজি ওজনের একটি ব্লক মসৃণ অনুভূমিক টেবিলের উপর 3 মিটার পার সেকেন্ড বেগে চলাকালীন অবস্থায়, 3 মিটার পার সেকেন্ড বেগে ধরে নিচ্ছি চলাকালীন অবস্থায় একটি স্প্রিং কে আঘাত করলো, স্থির অবস্থায় এলো, ঠিক আছে। স্প্রিং এর বল ধ্রুবক বলে দেওয়া হয়েছে, প্রশ্ন করেছে কতটুকু সংকুচিত হবে। একটা জিনিস বলছেন, এই হচ্ছে কি একটা মসৃণ ব্লক টেবিলের উপর, ধরেন এখানে একটা স্প্রিং রাখা আছে,
ধরেন এখানে একটা স্প্রিং রাখা আছে, খুব ভালো কথা। সেই টেবিলের উপর ব্লকটা কতটুকু করেছে, 3 মিটার/সেকেন্ড বেগে চলে কি করেছে, স্থির অবস্থায় এসেছে। আমরা কি বলতে পারি স্প্রিং এর সমস্ত গতিশক্তি শেষ হয়ে, সরি, আমাদের ব্লকের সমস্ত গতিশক্তি শেষ হয়ে গেছে? ঠিক আছে, ওকে। খান ভাইয়া, খান ভাইয়া, আমি হয়তোবা ওই অঙ্কে ভুল করেছি একটু, আমি সেই অঙ্কটাতে ফেরত যাব। ঠিক আছে, সেই অঙ্কটাতে আমি অবশ্যই ফেরত যাব। আমি একটু দেখি, আমি একটু দেখবো। ঠিক আছে, সমস্যা নাই, খুবই দুঃখিত, আমাকে একটু সময় দিতে হবে। আমার ভাইয়া আসলে একটু শরীর খারাপ, গলা বসে আছে, বুঝতে পারছেন হয়তোবা। সো আমার সাথে একটু ধৈর্য সহকারে থাকেন। এনিওয়েজ, যেটা বলছিলাম, সো এখানে আমাদের এই ব্লকের জন্য যে গতিশক্তি ই কে, সেই গতিশক্তি ই কে ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। এখন দেখেন, যখন এই ব্লকটা স্থির অবস্থায় এসেছে, গতিশক্তি সম্পূর্ণ থেমে গেছে। এবং থেমে গেছে কেন? সে স্প্রিং কে সংকুচিত করেছে। স্প্রিং কে সংকুচিত করার কারণে আমরা জানি তার হচ্ছে গিয়ে ওখানে কৃত কাজ কতটুকু, সেই স্প্রিং এর জন্য কতটুকু কাজ করেছে, হাফ অফ কে এক্স স্কোয়ার পরিমাণ কাজ করেছে। আমরা কি বলতে পারি না আমাদের ব্লকের গতিশক্তি সম্পূর্ণ স্প্রিং এর স্থিতিশক্তি? কারণ স্প্রিংটাকে চাপিয়ে সংকুচিত করে আমাদের ব্লক থেমেছে, ব্লক গতিশক্তি নিয়ে আসতেছিল, স্প্রিংটাকে সংকুচিত করেছে, তারপর থেমে গিয়েছে। ঠিক আছে, তারপর থেমে গিয়েছে। ওকে, খুব ভালো কথা। তার মানে এই যে বক্স আছে, সেই বক্সের যে হচ্ছে গিয়ে পুরো সিনারিও, ঠিক আছে, এই বক্সের সিনারিওটা হচ্ছে গিয়ে আমাদের জন্য এখানে আমরা ইয়ে করছি। ওকে, ঠিক আছে। শহীদুল ইসলাম ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন আপনি বলতে পারেন, নির্ভয়ে বলতে পারেন, ঠিক আছে। বাট এতটুকু মনে রাখবেন যে আমরা কিন্তু চাইলে হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলোকে ইয়ে করতে পারি। ঠিক আছে, আমাদের কিন্তু চোখে পড়ে জিনিসপত্রগুলো। এনিওয়েজ, তো যেটা বলছিলাম যে স্প্রিং এর স্থিতিশক্তি ইকুয়ালস টু আমাদের ব্লকের গতিশক্তি। আমাদের কাছে সবগুলো বল বাম পাশে দেওয়া আছে। আমি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মান বের করতে পারি, হাফ এবং হাফ ক্যান্সেল হচ্ছে তার আউট। এক্স ইকুয়ালস টু আমরা ইকুয়েশন কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে গিয়ে রুট ওভার এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে। এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে, রুট ওভার এম কত 6 টাইম, ভি কত 3 স্কোয়ার ডিভাইডেড বাই কে কত, কে হচ্ছে গিয়ে 25, কে হচ্ছে গিয়ে আমাদের জন্য কতটুকু 25। মানগুলো বসিয়ে আমাকে একটু বলেন তো ভাইয়া, অ্যান্সারটা করা যাচ্ছে কিনা। 6 × 3 স্কোয়ার ডিভাইডেড বাই 25 রুট ওভার অ্যান্সার আমার জন্য মান আসছে 1.47, 1.47 মিটার। চমৎকার, অনেকের সাথেই হয়তো বা মিলছে, 1.47 মিটার। ঠিক আছে, ওকে, চমৎকার। জুবাইর ভাই, আপনি আছেন? জি ভাইয়া, আছি। ওকে, আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন আমি এমনি জিজ্ঞেস করি, যারা যারা ধরেন এই যে কমেন্টে উল্টো পাল্টো মানে ইয়ে করেন, ঠিক আছে, কি বলে স্প্যামিং করেন, তাদেরকে আমরা গ্রুপ থেকে চিরতরে মিউট করে ফেলতে পারি না কোনোভাবে? চিরতরে ভাইয়া মিট করে ফেলা যায়, কিন্তু আমরা জাস্ট শুরুর দিকে কয়েকবার ওয়ার্নিং দিছিলাম, জাস্ট কয়েক ঘন্টার জন্য বা 12 ঘন্টার জন্য মিউট করছিলাম। কিন্তু আমরা হুম, এখন ওইভাবে যদি ইয়া করতে চাই, তাহলে আসলে এতে অনেকেরই ক্ষতি হবে। তো ইদানিং আসলে বুঝতে পেরেছি। স্প্যামিংটা একটু কমে গেছে, এই কারণে তাদেরকে এইভাবে কড়া করে সুযোগ দিচ্ছি আর কি। পরবর্তীতে আমরা বুঝতে নামগুলো একটু পারছি। নোটিস করতেছি বারবার। হ্যাঁ, এটা একটু নামগুলো নোটিস করে রাখেন, ঠিক আছে, কারণ আমার ক্লাস বাদ দেই, আজকে দেখেছি সকালবেলা চিন্ময়ের ক্লাসেও অনেকে অনেক রকম কমেন্ট করছে। আমার এত খারাপ লাগছে, চিন্ময় ছেলেটা এত চমৎকার পড়ায়, হ্যাঁ, তার ক্লাসে এভাবে মানুষজন কিভাবে কমেন্ট করে বা বাকিরা কে, মানে আমি বুঝি না আসলে এরকম। তো এদের আমাদের আশা করি নামগুলো নোটিসে রাখা দরকার। এনিওয়েজ, আমরা আবার অঙ্কে চলে যাই, বলা হচ্ছে পরবর্তী অঙ্ক, সবাই দেখি। বলা হচ্ছে ভূমি হতে 5 মিটার উঁচু স্থান থেকে 2 কিলোগ্রাম ভরের একটি বস্তু, ভূমি হতে 5 মিটার উঁচু স্থান থেকে 2 কিলোগ্রাম ভরের একটি বস্তু 3 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উৎক্ষেপণ করা হলো। ঠিক আছে, খাড়া উপরের দিকে উৎক্ষেপণ করা হলো। ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত? আমার কাছে বলা হচ্ছে, প্রশ্নটা খেয়াল করে দেখেন, যে ভূমি হতে 5 মিটার উঁচু স্থানে 2 কেজি ভরের একটা বস্তুকে 3 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উৎক্ষেপণ করা হয়েছে। ভূমি স্পর্শের ঠিক আগ মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত? তাহলে ধরে নিচ্ছি এখান থেকে আমরা একটা বস্তুকে উপরের দিকে ভি ভেলোসিটি কত বলেছি, 3 মিটার/সেকেন্ড। আচ্ছা, আপনারা হয়তো দেখতে পাবেন না, আমাদের যে গোলকটি আছে সেই গোলকটিকে আমরা খাড়া ঊর্ধ্বমুখে নিক্ষেপ করেছি। কত বেগে নিক্ষেপ করেছি? 3 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি। এবং এই যে আমাদের গ্যাপটুকু, এই গ্যাপটুকু কতটুকু, এই দূরত্বটুকু কতটুকু, আমাদের কাছে বলেছে এই দূরত্বটুকু হচ্ছে আমাদের জন্য 5 মিটার। ওকে, খুব ভালো কথা। তো এই 5 মিটার উপর থেকে আমরা তাকে ছুড়ে মেরেছি।
এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন ভূমি স্পর্শ করবে সেই ভূমি স্পর্শের মুহূর্তে তার এখানে টোটাল কতটুকু পরিমাণ বিভব শক্তি সে অর্জন করেছে, সেইটুকুই আমাদের জন্য গতিশক্তি হবে না? খেয়াল করে দেখেন, বস্তুটার জন্য যাত্রা টি ইকুয়ালস টু জিরো কোত্থেকে শুরু হয়েছে? টি ইকুয়ালস টু জিরো শুরু হয়েছে আমাদের জন্য এই পয়েন্টে, রাইট? এবং টি ইজ ইকুয়ালস টু টি আলটিমেটলি হচ্ছে কি কোথায় গিয়ে শেষ হয়েছে? টি ইজ ইকুয়ালস টু টি কোথায় গিয়ে শেষ হচ্ছে? এই পয়েন্টে গিয়ে শেষ হয়েছে না? আমরা যদি এখানে শেষ বেগ বের করতে চাই, তাহলে আমরা কি বের করবো, কিভাবে ইকুয়েশন করবো? শেষ বেগ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার আদি বেগ, ঠিক আছে, প্লাস 2 ইন্টু মাইনাস জি ইন্টু হচ্ছে গিয়ে আমাদের জন্য এইচ, ঠিক আছে? তার কারণ কি মাইনাস জি, আচ্ছা মাইনাস জি ব্যবহার নাও করতে পারি আমরা, আলটিমেটলি ধরে নিচ্ছি আমাদের জন্য খাড়া নিচের দিকটাকে পজিটিভ। তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু কতটুকু মান পাচ্ছি? 2 ইন্টু 9.8 ইন্টু 5, ঠিক আছে? সুতরাং আমি বলতে পারি গতিশক্তি ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে ই কে ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? 2 কেজি ইন্টু হাফ ইন্টু ভি স্কোয়ারের যে মানটা আসবে সেটাই 2 ইন্টু 9.8 ইন্টু 5। সো আচ্ছা 2 ইন্টু 9.8 ইন্টু 5, 98 জুল। দেখেন তো আপনাদের সাথে আমরা বুঝতে পারছি কিনা? 98 জুল, 107 জুল তো হওয়ার কথা না। 107 জুল অনেকের আসছে, 98 জুল আসছে, ঠিক আছে? 107 জুল কেন হচ্ছে ভাইয়া, আমাকে একটু বলেন তো। এই জিনিসটা তো আসলে আমি বুঝতে পারছি না, ঠিক আছে? এখানে আমরা কোথায় আসলে ঝামেলা করেছি? আমি কি এখানে ভেলোসিটিতে, ও ও ও ইয়েস ইয়েস ইয়েস, আমি ভেলোসিটিতে ঝামেলা করেছি ভাইয়া। ভেলোসিটি জিরো না, ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড। সো 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে 5। আজকে আমার এতগুলো ভুল হচ্ছে কেন? আজকে আমার প্রচুর ভুল হচ্ছে, খুবই দুঃখিত। এরকম আমার হয় না সাধারণত। তো 107 জুল, ইয়েস 107 জুল, ইয়েস 107 জুল, ইয়েস 107 জুল, ইয়েস 107 জুল, ঠিক আছে? আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, ঠিক আছে? আমার ভুল হচ্ছে এই কারণে, খুবই দুঃখিত। এনিওয়েজ, সো আমি আবারও বলছি, বলা হচ্ছে ভূমি হতে 5 মিটার উঁচু স্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উৎক্ষেপণ করা হলো। এই যে 3 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে উৎক্ষেপণ করছি, কত উচ্চতা থেকে? 5 মিটার উচ্চতা থেকে। সো ভূমি স্পর্শ করার ঠিক এক মুহূর্তে তার বেগ কত? শেষ বেগ বের করলাম ভি বেগ, এবং হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা গতিশক্তি বের করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? সো এটাই 107। ভাইয়া হাইট তো বেশি হবে না, আমরা এখানে উলম্ব সরণ, এই এইচ কিন্তু হাইট না, অনেকেই বুঝতে পারছেন না। হ্যাঁ, এইচ কিন্তু হাইট না, এইচ হচ্ছে উলম্ব সরণ। এইচটাকে আমরা কি বলবো? এইচটাকে বলবো আমরা হচ্ছে উলম্ব সরণ। এইচটাকে আমরা কি বলছি? উলম্ব সরণ। উলম্ব সরণ কি? টি ইকুয়ালস টু জিরো, এখান থেকে যাত্রা শুরু করেছে, এটা তার জন্য আদি অবস্থান। শেষ অবস্থান কোথায়? শেষ অবস্থান মাটিতে, এটা তার জন্য শেষ অবস্থান। তাহলে কোন বস্তু সরণ কি? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে অতিক্রান্ত লম্ব দূরত্ব, which is 5 মিটার। সো সরণ কত? 5 মিটার, ঠিক আছে? হাইট কিন্তু এখানে বেশি হবে না। এনিওয়েজ, তো এটা বুঝতে পারছেন আশা করি। দুঃখিত, কথাও জড়ায় আসতেছে আমার আজকে, প্লিজ কিছু মনে করবেন না। আমাদের কাছে বলা হচ্ছে একটি বস্তুর উপর স্থির বল এফ কতটুকু প্রয়োগ করা হয়েছে বলা হয়েছে, এবং নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে কাজ করতে বলা হয়েছে, যে যখন জেড অক্ষ বরাবর 3 মিটার সরণ এবং যখন ওয়াই অক্ষ বরাবর 3 মিটার সরণ। তো প্রথম ক্ষেত্রে দেখেন, আই যখন জেড অক্ষ বরাবর যদি 3 মিটার সরণ হয়, তাহলে তার সরণ এক্স ইকুয়ালস টু আমি বলবো 3 কে, ঠিক আছে? সো আমরা বলবো কৃত কাজ W ইকুয়ালস টু এফ ডট এক্স। এফ কত? এফ হচ্ছে আই মাইনাস 2j প্লাস 3k ডট 3k, 3 × 9, সো 9 জুল। 1 নম্বরের জন্য অ্যান্সার এখানে 9 জুল, ঠিক আছে? 1 নম্বরের জন্য অ্যান্সার এখানে আমার জন্য অ্যাটলিস্ট 9 জুল আছে। আপনারা একটু দেখেন, ঠিক আছে কিরকম হচ্ছে। এরপর এরপর আমরা যদি ধরি যে এখানে আমাদের জন্য 2 কত, 2 নাম্বার কত? 2 নাম্বারের জন্য আমাদের কাছে বলেছে দ্বিতীয় সরণ, এটাকে আমরা ধরেন x1 বললাম। x1 কতটুকু আমাদের জন্য? 4 মিটার। 4 মিটার মানে হচ্ছে 4j, ঠিক আছে? সো 4j যদি হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রকৃত কাজ W ইকুয়ালস টু কত? I মাইনাস 2j প্লাস 3k ডট 4j, তাই তো? তাহলে এখানে আসবে মাইনাস 4 × 2 = 8j, মানে 8 জুল, ঠিক আছে? 8 জুল কিন্তু এটা। সো দ্বিতীয় ক্ষেত্রে বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, প্রথম ক্ষেত্রে বলের দ্বারা কাজ হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, প্রথম ক্ষেত্রে বলের দ্বারা কাজ হচ্ছে। এটাই, ঠিক আছে? ভাইয়া আগের দিকে তো প্রশ্নের উপরের দিকে বেগ ছোড়া হয়েছে। হ্যাঁ ভাইয়া, উপর দিকে ছোড়া হয়েছে, এই জিনিসটা একটু বোঝেন। ধরেন আমি কোনো একটা বস্তুকে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করলাম, অনেকে যারা বুঝতে পারছে না দেখেন, যদি কোনো একটা বস্তুকে
খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করি, ভি নট আদিবেগ উপরের দিকে, ঠিক আছে। এখন আমি মারছি কোন দিক থেকে, মারছি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, সো ভি নট উপরের দিকে, এইচ কোন, বি কোন দিকে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, এইচ সরণ কোন দিকে, নিচের দিকে। সো আমি যদি খাড়া নিচের দিকটাকে ওয়াই অক্ষের পজিটিভ দিক ধরি, আমি ধরলাম খাড়া নিচের দিকটা হচ্ছে কি আমার জন্য পজিটিভ, তাহলে ভিটা কি আমাদের জন্য নেগেটিভ না? আর ভি যদি আমাদের জন্য নেগেটিভ হয় তাহলে এই বেগটাকে -3 বলবো, আর -3 কে স্কোয়ার করলে আমার তো রেজাল্ট পজিটিভই আসবে ভাইয়া, রেজাল্ট তো আর নেগেটিভ আসবে না। তো সেই জিনিসটাকে আমি একটু শর্টকাটে এসেছি। দেখছেন আপনাদের যে গতিবিদ্যা সিলেবাসে নাই, গতিবিদ্যা যে আপনারা ভুলে গিয়েছেন, সো এই সিম্পল জিনিসটাও এখন ঝামেলা হচ্ছে। তো একটু দেখেন, ঠিক আছে, একটু হচ্ছে গিয়ে ইনশাল্লাহ ইয়ে করে দেখেন। ওকে, আচ্ছা, এনিওয়েজ, এইটুকু আশা করি বুঝতে পেরেছেন, এইটুকু আশা করি বুঝতে পেরেছেন, খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। এর পরবর্তীতে প্রশ্ন করেছি, 6 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 30 নিউটন বল প্রয়োগ করায় 10 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কতটুকু হবে? খুব ভালো কথা, 6 কেজি ভরের বস্তু, আমরা এম বলেছি কতটুকু, 6 কেজি, কতটুকু বল প্রয়োগ করেছি, 30 নিউটন, তাহলে এ কত, এ হচ্ছে গিয়ে আমরা বলতে পারি এফ ওভার এম, তাই না? 5 6 30, এ হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি 10 সেকেন্ড পর তার শেষ বেগ v ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস এটি, ঠিক আছে। সো শেষ বেগ কত, v ইকুয়ালস টু হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং তাহলে আমরা এখানে গতিশক্তি E কে ইকুয়ালস টু বলতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু 6 ইন্টু হচ্ছে গিয়ে 50 হোল স্কোয়ার, অর্থাৎ 50 স্কোয়ার ইন্টু 3, 7500 জুল, 7500 জুল, এটাই আমাদের জন্য অ্যান্সার, 7500 জুল, ঠিক আছে, ঠিক আছে। ওকে, চমৎকার, এটুকু আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রবলেমে চলে যাই। আহ আপনারা অনেকেই হচ্ছে গিয়ে গতিবিদ্যার বেসিক কিছু প্রশ্ন করছেন, ভাই আমি আপনাদেরকে বলবো যে খাড়া ঊর্ধ্বে নিক্ষিপ্ত করলে নিচে মারলে কিরকম হয়, সেই সিচুয়েশন গুলো গতিবিদ্যায় একটু পড়ে আসতে, এতটুকু বলতে পারি, অঙ্কগুলোতে আমার ঝামেলা হচ্ছে না, ঠিক আছে। ওকে ভাইয়া, উচ্চতা 5 মিটার প্লাস সামথিং, ভাইয়া 5 মিটার প্লাস সামথিং হওয়ার কথা, আমি হতাশ হয়ে যাচ্ছি। দেখেন, যারা যারা এই উচ্চতা নিম্ন নিচে নামা এগুলো বুঝতেছেন না, ভালো মতো দেখেন একটু কষ্ট করে। এই হচ্ছে গিয়ে একটা মাটি, এইখান থেকে একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে মারলাম, ঠিক আছে, খাড়া উপরের দিকে মারলাম, বস্তু কি করলো, বস্তু হচ্ছে গিয়ে উপরে উঠলো, তারপর নিচে নামলো, ঠিক আছে। তাহলে আমরা কি উলম্ব সরণ নিয়ে কাজ করি না, নাকি আমরা উলম্ব দূরত্ব নিয়ে কাজ করি? আমরা কি উলম্ব সরণ নিয়ে কাজ করি না, ভেক্টর নিয়ে কাজ করি না? তাহলে একটা বস্তু এই বিন্দু থেকে উপরে উঠছে, আবার নিচে আসছে, এই বিন্দুতে আসছে, এর পরে না নিচে নামবে, আগে বস্তুটা এই বিন্দু থেকে উপরে উঠছে, তারপর নিচে নামছে, হ্যাঁ। তো এইটুকু রাস্তায় তার সরণ কি শূন্য না? এইটুকু আমাকে বলেন, এইটুকু রাস্তায় তার সরণ কি শূন্য না? বুঝতে পারতেছেন আপনারা, এইটুকু রাস্তা কি সরণ শূন্য না? এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসছে, তাহলে সরণ কি শূন্য হবে না? তাহলে সরণ যদি এইটুকু রাস্তার জন্য শূন্য হয়, অতিরিক্ত উচ্চতা কেন যুক্ত করব আমরা? অতিরিক্ত উচ্চতা আনার কোনো প্রশ্নই আসে না আমাদের এখানে। অতিরিক্ত উচ্চতার প্রশ্ন আপনারা কেন করতেছেন? ম্যাক্সিমাম হাইট আপনারা কেন বের করতেছেন? কি বলতেছেন আমি আসলে বুঝতেছি না। গতিবিদ্যা একটু পড়ে আসেন ভাইয়ারা, গতিবিদ্যা পড়ে এসে তারপর স্প্যামিং করেন। এখান থেকে একটা বস্তুকে ছুড়ে মারছি, খাড়া উপরে উঠবে, তারপর এখান পর্যন্ত আসবে, এই পুরো রাস্তায় একই বিন্দুতে যেখান থেকে যাত্রা শুরু করলো ওই পর্যন্ত আসলো, এই পর্যন্ত তো সরণ শূন্য। তাহলে সরণ শুরু হয়েছে কোত্থেকে? আমার সরণ শুরু হয়েছে আবার একই জায়গা থেকে, এই জায়গা থেকে সে এবার যে নিচে নামবে, এইটুকু রাস্তার জন্য আমার সরণ হচ্ছে 5 মিটার। আর সরণের সংজ্ঞায় বলছে যে শেষ অবস্থান, ত্বরণের সংজ্ঞায় বলছে শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান, শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান ইকুয়ালস টু হচ্ছে সরণ। তাহলে আদি অবস্থান কোথায়? আদি অবস্থান এই ছাদের এখান থেকে শুরু করছে, শেষ অবস্থান কোথায়? মাটিতে। তাহলে আমার সরণ কি লম্ব দূরত্ব না? আমরা কি হচ্ছে গিয়ে স্কেলার রাশি নিয়ে কাজ করতেছি? স্কেলার রাশি নিয়ে তো কাজ করতেছি না, তাহলে কেন শুধু শুধু হচ্ছে গিয়ে এরকম প্রশ্ন করছেন? একটু ধৈর্য ধরেন। এনিওয়েজ, এনিওয়েজ, পরবর্তী প্রবলেমে যাই। এই অঙ্কটা পারবেন, রাইফেলের তক্তাভেদ করা গত ক্লাসে করিয়ে দিয়েছি, হোমওয়ার্ক থাকবে আপনাদের জন্য, পরবর্তী অঙ্ক করেন, পরবর্তী ক্লাসে আমাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিন। এরপরে বলা হয়েছে 2 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 11 জুল কাজ শেষ করা হলে শেষ বেগ কত? পারবেন, আমি বিশ্বাস করি পারবেন, এটাও হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এবার হোমওয়ার্ক থাকবে। ওকে, এই অঙ্কটা গত ক্লাসে করিয়েছি, আবারও এখানে আছে, হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে। ওকে, একটু দেখে নিন অঙ্কগুলো।
এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করাবো। সবাই একটু কষ্ট করে দেখে নেন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, এই অঙ্কটা একটু সবাই দেখে নেন কষ্ট করে। ওকে ওকে ওকে, চমৎকার। ভাইয়া এসএস নেওয়ার প্রয়োজন নাই, আমি হচ্ছে কি ক্লাস শেষে আপনাদেরকে এই হোমওয়ার্কের ইয়ে দিয়ে, সরি, পিডিএফ দিয়ে দিব। বলা হয়েছে একটি চাকার ভর 20 কিলোগ্রাম এবং হচ্ছে গিয়ে ব্যাসার্ধ 0.5 মিটার, চাকাটি 15 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে চলছে, এর গতিশক্তি কত নির্ণয় করো। তাহলে এই যে চাকা আছে, চাকা গড়িয়ে চলছে, তার মানে কি চাকার নিজস্ব একটা কৌণিক বেগ আছে। চাকা যখন ঘুরবে, ঘুরে 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 সামনে আগাবে, চাকার নিজস্ব একটা কৌণিক বেগ আছে এবং সেই কৌণিক বেগের পাশাপাশি রৈখিক বেগ নিয়ে আগাচ্ছে। তার মানে এই বস্তুটার গতিশক্তি, এই বস্তুটার গতিশক্তি ইকে ইকুয়ালস টু হবে হাফ অফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। তার কারণ কি? তার কারণ এটি একটি চাকা। ঠিক আছে, অবশ্যই কৌণিক গতিশক্তিও যোগ হবে। থ্যাংক ইউ শেখ মোহাম্মদ। ও আমি ভাই আপনার নাম বাকিটুকু উচ্চারণ করতে পারছি না, ওইটা হচ্ছে কি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে বুঝতে পারছেন যে ওমেগা লাগবে, মানে গতিশক্তি ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের কৌণিক গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি, দুটো নিয়ে কাজ করতে হবে। এখন চাকা যখন ঘোরে, চাকার তো একদম ব্যাসার্ধ বরাবর একটা অক্ষ বরাবর ঘোরে, দেখছেন মনে হয় যে এই চাকার যে গাড়ির যে এক্সেল থাকে, সেই এক্সেল গুলো আমাদের চাকার গাড়ির একদম চাকার ব্যাসার্ধ বরাবর যায় আর কি, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের জন্য যে জড়তার ভ্রামক, সেই জড়তার ভ্রামকের মান কত? জড়তার ভ্রামকের মান আই ইকুয়ালস টু আমরা বলবো, জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে গিয়ে আই ইকুয়ালস টু বলবো হচ্ছে কি এম আর স্কোয়ার বাই 2। যখন ইয়ের মাঝখান দিয়ে যায়, ব্যাসার্ধের মাঝখান দিয়ে যায়, তখন তার জন্য গোলকের জন্য জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার বাই 2। এখানে এম কত? এম হচ্ছে 20 টাইমস আর স্কোয়ার কত? 0.5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, মান এখান থেকে পেয়ে যাবেন আপনারা আশা করি। ওমেগা কত? ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর, বিকজ ভি ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। ভি কত? 15 ডিভাইডেড বাই 0.5, তার মানে হচ্ছে গিয়ে 30 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে গিয়ে তার জন্য ওমেগা। আই পেয়ে গেলাম, ওমেগা পেয়ে গেলাম, তাহলে গতিশক্তি কত? গতিশক্তি আমরা বলবো, গতিশক্তি আমরা ই কে ইকুয়ালস টু বলবো হাফ ইন্টু এম কত ছিল? এম ছিল আমাদের জন্য হচ্ছে কি 20 কিলোগ্রাম ভর, ইন্টু আর স্কোয়ার 0.5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 30 আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ অফ এম, ভর কত? ভর হচ্ছে গিয়ে আমাদের জন্য 20 ইন্টু ভি হচ্ছে 15 হোল স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে একটু আমাকে মানটা বলেন, ই কে কতটুকু আসে? আমিও ক্যালকুলেশন করে দেখি কতটুকু আসে। 0.5 ইন্টু হচ্ছে গিয়ে আমাদের জন্য 20 ইন্টু 0.5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 30 স্কোয়ার প্লাস আমরা পাচ্ছি 0.5 ইন্টু 20 ইন্টু 15 স্কোয়ার, 12 স্কোয়ার কেন করছি স্কোয়ার, 3375, 3375। আপনারা জানান আমাকে 3375। ইশরাত আপু আপনার বোধহয় ভুল হয়েছে, মুহিব ভাইয়া এবং নাফিস ভাইয়া আপনাদের সাথে আমার অ্যান্সার মিলছে। ঠিক আছে, আপনাদের সাথে আমার অ্যান্সার মিলছে। সো এই জিনিসটা হচ্ছে কি আমরা 3375, 3375 জুল, 3375 জুল, এটাই আমাদের জন্য গতিশক্তি। ঠিক আছে, ওকে ওকে, চমৎকার চমৎকার চমৎকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এরপরে বলা হয়েছে 200 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার উপর থেকে নিচে পড়ে যায়, ভূপৃষ্ঠ স্পর্শের মুহূর্তে গতিশক্তি কত? খুব ভালো কথা, হোমওয়ার্ক পারবো আশা করি। এরপরে বলা হয়েছে 10 গ্রাম ভরের একটি বন্দুকের গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে একখানা 20 সেন্টিমিটার পুরু তক্তা, শুরু তক্তা না পুরু তক্তা হবে এটা, পুরু তক্তা ভেদ করে ঠিক থেমে গেল। তক্তা ভেদ করা কালে গুলির গড় বল নির্ণয় করো। ঠিক আছে, এরকম গড় বল নির্ণয় করার জন্য একটা অঙ্ক আমি আপনাদের প্রথম ক্লাসে করিয়েছিলাম না দ্বিতীয় ক্লাসে করিয়েছিলাম, এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জি জি ভাইয়া 3375 জুলই হবে, 3375 জুলই হবে। ঠিক আছে, এটা পারবেন আশা করি আপনারা, ঠিক আছে পারবেন আশা করি আপনারা। এরপরে আমরা চলে যাব হচ্ছে স্থিতিশক্তি বা, ঠিক আছে, আমাদের কাছে কি আজকে সময় আছে? জুবাইর ভাই এরপরে কি ওদের কোনো ক্লাস আছে? জি ভাইয়া, ওইটা 9:30টায়, আপনি কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ আর একটু তাহলে স্থিতিশক্তি নিয়ে বলছে বস্তু তার অবস্থানের জন্য বা অবস্থানের পরিবর্তনের জন্য, আসলে বস্তু তার অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে তাকেই বলবো আমরা হচ্ছে গিয়ে বিভব শক্তি। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা বলি যে যেই অবস্থানে
বস্তুর বিভব শক্তি শূন্য, যেই অবস্থানে যে কোনো বস্তুর বিভব শক্তি শূন্য, সেই অবস্থানটাকে আমরা বলবো হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রায়াম পজিশন। সো বলা হচ্ছে বস্তু তার অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে, অর্থাৎ তার যে কম্পিত কণাসমূহ আছে সে তাদের পারস্পরিক অবস্থান পরিবর্তনের জন্য বস্তু যে শক্তি অর্জন করে তাকেই বস্তুর স্থিতিশক্তি বা বিভব শক্তি বসায় বলে আমরা হচ্ছে গিয়ে বলবো। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে গিয়ে স্থিতিশক্তি বা বিভব শক্তির বেশ কিছু আমরা ডেফিনিশন দিয়েছি, যে খেলনার মোটর গাড়িতে স্প্রিং লাগানো থাকে, সেই স্প্রিং এ দম দিলে হচ্ছে গিয়ে আকারে ছোট হয়, এবং তারপর হচ্ছে গিয়ে আমরা স্প্রিং এর বিভব শক্তিটাকে মানে গতিশক্তি বা যান্ত্রিক শক্তিতে আসলে রূপান্তর করতে পারি। ঠিক আছে, ভাইয়া, তারপর হাত ঘড়িতে, জি ভাইয়া বলেন না। আজকে রাতে আমার 9:30 ক্লাস নেই, এটা ক্যান্সেল করা হয়েছে, আপনি কন্টিনিউ করতে পারেন। ও আচ্ছা, অবশ্য আমার হচ্ছে কি স্লাইডও শেষ হয়ে যাবে একটু পরে, আমি চাইলে হয়তো বা কন্টিনিউ করতে পারবো না। আচ্ছা এনিওয়েজ, যতটুকু পারি হচ্ছে কি কন্টিনিউ করি, সমস্যা নাই। ঠিক আছে, আমার আমার ইয়ের জন্য হয়তো বা অনেকে দেখতে পাচ্ছেন না, আমি আমার ভিডিও ফিডটাকে একদম ছোট করে ফেলি। ঠিক আছে, তাহলে হয়তো বা অনেকে দেখতে পাবেন। ওকে, চমৎকার। তো এখানে হচ্ছে গিয়ে আপনারা জাস্ট একবার এগুলোকে ইয়ে রাখেন, একবার জাস্ট হচ্ছে গিয়ে মনে রাখেন পড়ার জন্য, আশা করি বুঝতে পারবেন। তো বিভব শক্তি হচ্ছে গিয়ে উচ্চে অবস্থিত যে পানিতে, পাহাড়ের চূড়ায়, বরফে এবং আকাশের মেঘ অবস্থানের পরিবর্তনের জন্য সেখানে হচ্ছে গিয়ে স্থিতিশক্তি সঞ্চিত হয়। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে একটা ব্রেইন টিজার আছে, যে সূর্যের চারিদিকে আবর্তনের জন্য গ্রহগুলির স্থিতিশক্তি এবং গতিশক্তি কেমন হয় সেটা আমাদের কাছে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এইটা আমি আপনাদের জন্য হচ্ছে গিয়ে বলবো, এটা আপনাদের জন্য বলবো হোমওয়ার্ক আকারে আমাকে একটু সাবমিট করে দিন। আমি আগামীকালকে ক্লাসে এটা ইনশাল্লাহ এক্সপ্লেইন করে দিব, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের জন্য সহজ হয়ে যাবে যারা যারা পারবেন না, আর যারা যারা পারবেন তারা তো আলহামদুলিল্লাহ হোমওয়ার্ক আকারে আমাকে জমা দিন। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি স্লাইড আমার এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ এরপর থেকে আমি আরো বেশি করে স্লাইড আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে এরকম যদি পরবর্তীতে হচ্ছে গিয়ে ক্লাস না থাকে আমরা যেন একটু লম্বা সময় ধরে আর কি যেতে পারি। ঠিক আছে, আর আজকে যে একটা অঙ্ক নিয়ে আপনাদের সাথে আমার কনফিউশন হয়েছে, সেই অঙ্কটা হচ্ছে গিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ইয়ে করবো। ঠিক আছে, আগামীকালকে ওই অঙ্কটা দিয়ে আমি শুরু করবো, আমি একটু দেখবো আমি আসলে কি ঝামেলা করেছি। হ্যাঁ, আমি এখন ওখানে গেলে আবার ক্লাসের আমাদের ফ্লো নষ্ট হয়ে যাবে, দিস ইজ যাচ্ছি না। সো এনিওয়েজ, আশা করি আজকে আপনারা ক্লাসটা এনজয় করেছেন। আমি বেশ কয়েক জায়গায় ভুল করেছি, সেই জন্য আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কালকে ইনশাল্লাহ আমরা এরপর থেকে কন্টিনিউ করব। কালকে আর চেষ্টা করব অ্যাটলিস্ট থিওরিটিক্যাল পার্ট গুলো শেষ করে ফেলার জন্য। শক্তির নিত্যতা সূত্র পড়বো, ক্ষমতা পড়বো, তারপর আমরা হচ্ছে গিয়ে আর কি কি পড়বো কালকে, কর্মদক্ষতা পড়বো, হয়তোবা কুয়া খালি করার ব্যাপারগুলো দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো এগুলো একটু একবার কষ্ট করে নিজেরা দেখে আসেন। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা শেষ পর্যন্ত ক্লাস করেছেন। আশা করি ভালো লেগেছে আপনাদের। দেখা হয়ে যাবে কালকে। আর বোর্ড প্রশ্নের সমাধান করব ভাইয়া, এগুলো করব সবই করব। প্লাস সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব, আপনাদের জন্য আমি অনেক কিছু নিয়ে আসবো। আমি নাহিয়ান পার্সোনালি ইনশাল্লাহ এগুলো আপনাদের জন্য নিয়ে আসবো, ছোট ছোট ভিডিও আকারে আপলোড দিব, অথবা একদম বড় ক্লাস নিব। ঠিক আছে, সেগুলো আপনাদেরকে সব জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে না পারলে আমার গ্রুপে নিব, কোনো সমস্যা নাই, আপনারা পাবেন। একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আমাদেরকে সময় দিন। আমরা ক্র্যাশ কোর্স নিয়ে সবাই অনেক বেশি কেয়ারিং এবং চেষ্টা করছি, অপার স্পেসিফিক্যালি এত রাত দিন খেটে কাজ করছে আপনাদের জন্য। সো আমাদেরকে একটু সময় দিন ইনশাল্লাহ। ঠিক আছে, সো এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার থেকে এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে সামনে। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। জি। সবাইকে আসসালামু আলাইকুম।